আর্মির রেস্কিউ টিম দুটো হেলিকপ্টার নিয়ে সামনের পুরো পাহাড় চক্কর কেটে যাচ্ছে। প্রায় 200 সোলজার পুরো পাহাড় তল্লাশি চালিয়েও কিছু পেল না। কয়েকজন সোলজার মিলে খালের পাশে যাবার জন্য প্রস্তুতি নিল। আদ্রিয়ান নাফিজ মাহমুদকে ফোন করে সবকিছু জানালে তিনি হেলিকপ্টার সহযোগে দ্রুত এখানে এসে পড়েন। মেয়ের এহেন বিধ্বস্ত অবস্থা দেখে গোপনে চোখের জল মুছে ফেলেন নাফিজ মাহমুদ। স্বর্গের অবস্থা ভাষায় প্রকাশ করার মতো নেই। কাঁদতে কাঁদতে তার চোখের জল শুকিয়ে গিয়েছে। ফ্যালফ্যাল চোখে বিবর্ণ মুখে সবকিছু দেখে যাচ্ছে শুধু। দুটো ক্যাপ্টেন মেয়ে তাকে সামনে রেখেছে। ঘণ্টাখানেক পর দুজন সোলজার কাদাযুক্ত পায়ের একটা জুতা আর ভাঙা স্মার্ট ওয়াচ নিয়ে ফিরে আসলেন। এগুলো যে মোহিতের, চিনতে আর 1 সেকেন্ডও সময় লাগলো না স্বর্গের। সোলজারের হাত থেকে ছিনিয়ে নিয়ে জুতা আর ঘড়ি বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো স্বর্গ। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলল। নাফিজ মাহমুদ মেয়েকে কিভাবে সামলাবেন আর বোনকে কি জবাব দিবেন, এটা ভেবেই তার বুকের ব্যথা শুরু হচ্ছে থেকে থেকে। মেজর আদ্রিয়ান একটি জিপার ব্যাগে ভরে ফেলল মোহিতের জিনিসগুলো। সারাদিনের তল্লাশি চালিয়ে রিক্ত হাতে ফিরে চলল রেস্কিউ টিম। নিকটস্থ আর্মি ক্যাম্পে স্বর্গকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হলো। সন্ধ্যা ঘনিয়ে আসায় আজকের মতো আপাতত তল্লাশি শেষ করতে হলো। কাল সকালে আবারও চেষ্টা চালাতে হবে। নামিরার লেবার পেইন উঠেছে সকাল থেকেই। তাকে হাসপাতালে আনা হয়েছে। ওটির রুমে নার্স আর ডক্টর নামিরার পাশে রয়েছে। সোহাগ থেকে থেকে শুধু ঘেমে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। বেসিংয়ে বারবার চোখ মুখ ধুয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। মিসেস তারিন তসবিহ পড়ছেন। আধা ঘন্টা পরেই বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেল। সোহাগ যেন আরো উন্মাদ হয়ে গেল। তার এখন একটাই চিন্তা, নামিরা ঠিক আছে তো? কিছু সময় পর একটা নীল টাওয়েলে মুড়িয়ে বাচ্চাটিকে নিয়ে একজন নার্স সমেত ডক্টর বেরিয়ে এলেন। সোহাগকে উদ্দেশ্য করে বলে উঠলেন, কংগ্রাচুলেশন মিস্টার সোহাগ, ইটস এ বয়। ইয়োর ওয়াইফ ইজ আউট অফ ডেঞ্জার, ইউ ক্যান ভিজিট হার। বাচ্চাটাকে কোলে নিয়ে মুখের দিকে তাকিয়ে নীরবে কেঁদে উঠল সোহাগ। মুকিতের মুখের আদল তার ছেলের চেহারায়। সোহাগ বাচ্চার কপালে চুমু খেয়ে মিসেস তারিনের কাছে দিতে দিতে বললেন, মা নিন আপনার ছোট মুকিত। নাতির চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিলেন মিসেস তারিন। চোখে তার খুশির অশ্রুকণা। মুহিতকে খবর জানাতেই নামিরার পাশে বাচ্চাটাকে শুইয়ে দিয়ে সোহাগের ফোন থেকে কল করলেন মোহিতের নাম্বারে। পরপর 2বার ডায়াল করেও ব্যর্থ হলেন মিসেস তারিন। ভাবলেন হয়তো ব্যস্ত আছে। এরপর নাফিজ মাহমুদের নাম্বার ডায়াল করলেন। ফোন তুললেন না তিনিও। চিন্তিত হয়ে বাসার ল্যান্ডলাইনে ফোন দিলেন। সমানে রিং বেজে যাচ্ছে। তনুজা ফোনটা তুলছে না। নিজের মেয়ের কপাল কি তবে খারাপ হলো এতটা? তার মেয়েটা কিভাবে নিজেকে গোছাবে? স্বর্গ তো জানে মুহিত তার হবু বর। এই দাগ কিভাবে যাবে স্বর্গের মন থেকে? তনুজার কান্না যেন আর বাঁধ মানছে না। টেলিফোনের কর্কশ রিং আবারও বেজে উঠল। নিজেকে স্বাভাবিক করে ফোনটা কানে তুললেন তনুজা। ভারী স্বরে হ্যালো বলতেই ওপার পাশ থেকে তারিনের উৎকণ্ঠা মিশ্রিত আওয়াজ পাওয়া গেল, তোমরা কেউ ফোন ধরছো না কেন তনুজা? তনুজা স্বাভাবিক হবার চেষ্টা করে আমতা আমতা করতে লাগলেন। এরপর বলেন, রান্না করছিলাম আপা। মিসেস তারিন সকল কুশলাদি বিনিময় করার পর জানালেন, নামিরার ছেলে বেবি হয়েছে, মোহিত এলে যেন তাকে কল করে। আচ্ছা আপা বলবো, আল্লাহ হাফেজ। তনুজা ফোনটা কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। কিভাবে বাঁচবে তারিন? নিজের অন্ধের ষষ্ঠীটাকেও যদি হারিয়ে ফেলেন। সুখ কোনোভাবে তার মাকে শান্ত করে বিছানায় শুইয়ে দিল। দ্বিতীয়বারের মতো অভিযান চলছে কালা পাহাড় নামক স্থানটিতে। মেজর আদ্রিয়ান, সিলেট ক্যাম্পের মেজর তুষার জাওয়াদ দাঁড়িয়ে আছেন স্পেশাল ফোর্সের দুটো মাল্টিপারপাস ক্যানাইন্স অ্যালেক্স আর জাস্টিনকে নিয়ে। মুহিতের ব্যবহার করা কাপড় শুকিয়ে তাদের দৌড়াতে দেওয়া হলো। কুকুর দুটো দৌড়ে পাহাড়ের পাশে খালটিতে চলে গেল। সেখানে গিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো ওপরের দিকে তাকিয়ে। মেজর আদ্রিয়ান কুকুরের দৃষ্টি বরাবর দৃষ্টি তাক করে একটি বড় গাছ দেখতে পেল। কুকুর দুটোকে পাহাড় বেয়ে গাছের দিকে চলে যেতে চাচ্ছে। মেজর তুষার অ্যালেক্সকে নিয়ে সেই গাছের কাছে গেলে কুকুর বারবার গাছে ওঠার জন্য গাছ খামছে চলেছে। দুজন সোলজারের মধ্যে থেকে একজন সোলজার গাছে উঠে গেল। সেখানে কি আছে জিজ্ঞাসা করলো আদ্রিয়ান। সোলজার জবাব দিল, রক্ত আর শার্টের ছেঁড়া টুকরো স্যার।
এবারও খালি হাতে ফিরলেন দুজন মেজর। তারা শার্টের টুকরো এনে একটি জিপার ব্যাগে রাখতে রাখতে নাফিজ মাহমুদের উদ্দেশ্যে বলেন, স্যার, মেজর মোহিত কমপক্ষে 200 মিটার ওপর থেকে পড়েছে। আমরা ওখানে তন্ন তন্ন করে খুঁজেও কিছুই পাইনি। পাশের যেই খালটা আছে সেটা প্রচুর খরস্রোতা। আমার মন বলছে মেজর প্রথমে গাছের উপরে পড়েছে, সেখানে বাড়ি খেয়ে খালটিতে পড়েছে। গাছের ওপর পড়ার কারণে তার শার্টের হাতার কিছু টুকরো কাপড় আর রক্ত গাছের ডালে পাওয়া গিয়েছে। আর খালটিতে পড়ে থাকলেও তাকে খুঁজে পাওয়া দুষ্কর, কারণ পানির স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। মেজর আদ্রিয়ানের সকল বক্তব্য শুনে মাথার ক্যাপটা খুলে বগলে রাখলেন নাফিজ মাহমুদ। মনে তার একটাই চিন্তা, তার মেয়েটাও তার বোনের মতো সারাটা জীবন নিজেকে অপয়া দোষী সাব্যস্ত করে বেঁচে থাকবে। আবার সেই একই অতীতের পুনরাবৃত্তি। কোন পাপের শাস্তি এটা? দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জল জমা মুছে আর্মি ক্যাম্পে ফিরে এলেন নাফিজ মাহমুদ। স্বর্গকে নিয়ে ঢাকায় ফিরে যাবেন। দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জমা জল মুছে আর্মি ক্যাম্পে ফিরে এলেন নাফিজ মাহমুদ। স্বর্গকে নিয়ে ঢাকায় ফিরে যাবেন আর সিলেটের আর্মির ক্যান্টনমেন্টের জেনারেলের সাথে কথা বলে মোহিতের ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে আর বিভিন্ন ক্যাম্পে আর্মিদের বলে দিতে তারা যেন মোহিতের খোঁজ পাওয়া মাত্রই তাদেরকে জানায়। স্বর্গ কোনোভাবেই মোহিতকে না নিয়ে যাবে না এখান থেকে। তার বিশ্বাস মোহিত এখানেই কোথাও আছে, কিন্তু আর্মিদের গাফিলাতির জন্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বর্গের জেদ চূড়ান্ত মাত্রা ছাড়িয়ে গেল। নাফিজ মাহমুদ বুঝতে পারলেন মেয়ের মানসিক সমস্যার শিকার হচ্ছে। জোর করে হেলিকপ্টারে তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন তারা। কেটে গিয়েছে 17টা দিন, কোনোভাবেই মোহিতের খবর পাওয়া যায়নি। বিভিন্ন টিভি চ্যানেলে মোহিতের নিখোঁজ সংবাদই যেন প্রধান হেডলাইন। নামিরা তারিন নাফিজের কাছে ফোন করে পাগল হয়ে যাচ্ছে, মোহিত কেন ফোন ধরছে না। নাফিজ বুকে পাথর বেঁধে চূড়ান্ত একটা মিথ্যা কথা বলে দিলেন তারিনকে, আপা, মোহিতকে হঠাৎই মিশনে চলে যেতে হয়েছে, ও ভালো আছে। তুমি তো জানো আফ্রিকা কেমন দুর্গম জায়গা, ওখানে জঙ্গলে কি আর নেটওয়ার্ক আছে? 6 মাস পরেই ফিরে আসবে। ওখানে আর্মি ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ আছে। মোহিত ভালো আছে। তাকে নামিরার বাবুর কথা বলা হয়েছে। অনেক খুশি হয়েছে মোহিত। ফোন কেটে বিছানায় ছুঁড়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন নাফিজ মাহমুদ। একটি ছোট্ট বাচ্চা মেয়ে, যার বয়স 5 কি 6, গায়ের রং তাম্র বর্ণের, কোঁকড়ানো চুলগুলো খোপার মতো করে বাঁধা, ছোট ছোট চোখ, বোচা নাক, পরনে কাজিম পিন পোশাক। মেয়েটির নাম ডিকো। সে খুব মনোযোগের সহিত অবচেতন একটি আগন্তুককে দেখে যাচ্ছে। আগন্তুক আজ 15 দিন ধরে তাদের বাড়িতে আছে। আচ্ছা, উনি কখনো ঘুম থেকে ওঠেন না কেন? বাচ্চা মেয়েটির মনে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লোকটির চেহারা তাদের মতো নয়, অনেক ফর্সা, কি সুন্দর দেখতে, দেবতাদের মতো। আর কত লম্বা, গায়ের ক্ষতের কোনো অভাব নেই, তবুও যেন চেহারায় রাজ্যের মায়া। আচ্ছা, তার গালে থুতনিতে চুল কেন গজিয়েছে? তার বাবা দাদার তো নেই। লোকটিকে তার মা বাবা নদীর পাড় থেকে তুলে এনেছে। আচ্ছা, লোকটি কি দেবতা উবলাই নাংথও? দেবতা বলেই কি বাবা মা ওনাকে এত যত্ন করে? থমথমে মুখে দাঁড়িয়ে আছে পিউ আর সৌম্য। পিউয়ের চোখ থেকে গড়িয়ে পড়ছে জল। সে আর কখনো স্বর্গকে মুখ দেখাতে পারবে না। পিউ কান্না থামিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, তোমাকে সব জানানোর পরও মেজর মোহিতকে কেন জানালে না সৌম্য? পিউয়ের এহেন অভিযোগের আঙ্গুল ওঠানো দেখে অবাকের চরম সীমানায় পৌঁছে গেল সৌম্য। এই মেয়ে এখনো তাকে চিনতে পারেনি, এত বড় অপবাদের আঙ্গুল তুলে ফেলল। তবুও কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে বলল, তোমার কি মনে হয় পিউ, মেজর সম্পর্কে এত বড় একটা কথা গোপনে চেপে যাব আমি? আমি রেকর্ড সমেত মেজরকে সব বলেছি। উনি আমাকে কি বলেছে জানো? প্রশ্নবিদ্ধ নজরে সৌম্যের পানে চাইল পিউ। সে জানতে চায় কি বলেছে মেজর। মেজর মোহিত বলেছে এইসব কথা যেন আমি কাউকে না বলি। শুধু তাই নয়, ডিপার্টমেন্টকেও জানাতে নিষেধ করেছে। উনি সকল প্রমাণ একসাথে জোগাড় করে লড়াই করতে চেয়েছিলেন। ভাগ্য সহায় না হলে আমাদের কি কিছু করার থাকে পিউ? থেকে থেকে সোমের চোখটা লালচে বর্ণ ধারণ করছে। টলটলে অশ্রু জমা হয়েছে মনিতে, কণ্ঠ রোধ হয়ে আসছে তার। কিন্তু ছেলে মানুষ চাইলে কি যখন তখন কাঁদতে পারে? পিউ,
তোমার কাছে আমার অনুরোধ, তুমি রিস্ক নিয়ে আর কিছু করতে যেও না। তোমার বাবা তোমাকে জিম্মি করতে 1 মিনিটও সময় নিবে না। প্লিজ এখানে স্টপ যাও। ফোনের গ্যালারি থেকে নিজের আনন্দ ঘন মুহূর্তের ছবি স্ক্রল করে করে দেখছে স্বর্গ। টুপটুপ করে অশ্রু গড়িয়ে পড়ছে কপাল বেয়ে। মোহিত নেই এটা ভাবতেই তার বুকে ব্যথা হচ্ছে। আজকাল কান্না করতে গেলেও কষ্ট হয় অনেক, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, নিজেকে অপয়া মনে হয়। আমার সংস্পর্শে এসেই তোমার ক্ষতি হয়ে গেল মোহিত। দুজনে কত প্ল্যানিং ছিল, এখনো কতটা পথ হাঁটতে বাকি। এভাবে চলে গেলে আমি কিভাবে বাঁচবো? হঠাৎই চিল্লাচিল্লি শুরু করে দিল স্বর্গ। তুমি ধোঁকাবাজ মোহিত, ইউ চিট, আই উইল নেভার ফরগিভ ইউ। বেড সাইড টেবিলের ওপর থেকে ফুলদানিটা ছুঁড়ে মারল ড্রেসিং টেবিলের আয়নায়। মুহূর্তেই পুরো রুম ঝনঝন শব্দে আলোড়িত হয়ে গেল। বাইরে থেকে তনুজা আর সুখ দরজার কড়া নেড়ে যাচ্ছে, কিন্তু স্বর্গ দরজা খোলে না। মেয়ের এমন দুরবস্থা মা হয়ে সহ্য করতে পারছে না তনুজা। এমন কঠিন পরিস্থিতিতে কোনোদিনও পড়তে হবে এটা তিনি দুঃস্বপ্নেও ভাবেননি। সুখ দরজার বাইরে থেকে বলে উঠল, প্লিজ আপু, শান্ত হয়ে যা। ভাইয়া ঠিক ফিরে আসবে। মাম্মা অসুস্থ হয়ে যাচ্ছে, প্লিজ হুঁশে আয়। তনুজা কাঁদতে কাঁদতে স্বর্গকে উদ্দেশ্য করে বলল, মাম্মা যেখান থেকে পারি মোহিতকে এনে দেবে, তবুও এমন করিস না বাবা। হঠাৎই শান্ত হলো স্বর্গ। স্বাভাবিক গলায় মাকে উদ্দেশ্য করে বলে উঠল, কিচ্ছু হয়নি মাম্মা, আমি ঠিক আছি। চলে যাও দরজার সামনে থেকে। ট্রাক ড্রাইভার ছেলেটিকে আদ্রিয়ান ঢাকায় এনে সিএমএস এ ভর্তি করেছে। ছেলেটিকে তাদের প্রয়োজন। ভয়ে ঘাবড়ে আছে ছেলেটি। একটু স্বাভাবিক হলেই জবানবন্দি নেওয়ার কাজ শুরু হবে। ছেলেটির মা আর ছোট ছোট ভাই বোনকেও ঢাকায় এনে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে ছেলেটির স্বাভাবিক জীবনে ফিরে আসা সবার কাছে বেশি ইম্পর্টেন্ট। আর্মি দেখলেই ভয়ে কেঁদে উঠছে ছেলেটি, আর বলছে সে কিছুই জানে না। বিভিন্ন কায়দা করে তাকে ট্রমা থেকে বের করতে হবে। কিভাবে ছেলের মুখ থেকে কথা বের করতে হবে তা মেজর আদ্রিয়ানের খুব ভালো করেই জানা আছে। অপেক্ষা শুধু উপযুক্ত সময়ের। জুন মাস শেষ হয়ে জুলাইয়ে পড়েছে। এক লহমায় কেটে গেছে 25টি দিন। অসহায় দরিদ্র পরিবারটি অচেনা অজানা লোকটিকে নিয়ে ভীষণ বিপদে পড়েছে। কবে লোকটির জ্ঞান ফিরবে, কবে তার আসল পরিচয় জানা যাবে। প্রতিদিনের মতো সেদিনও তারা খুব সকালে অন্ধকার না কাটতেই দেবতার পুজো দেবার জন্য সুরমা নদীর তীরে গিয়েছিল। নদীর তীরে তারা রহস্যজনক কিছু দেখতে পেয়ে কাছে যেতেই গৃহকর্ত্রী দেখতে পায় একটি যুবক নদীর তীরে কাঠের গুঁড়ির সাথে আটকে আছে, হয়তো স্রোতে ভেসে এসেছে, পরনের কাপড় ছেঁড়া। প্রথমে তারা ভেবেছিল মৃত কোনো লাশ হয়তো ভেসে এসেছে, কিন্তু নাকের কাছে আঙ্গুল ছোঁয়াতেই কর্তা চমকে ওঠে। এখনো শ্বাস চলছে। স্বামী স্ত্রী দুজনে মিলে টেনে হিঁচড়ে শুকনো পাড়ে তোলার চেষ্টা করে। লোকটি অত্যাধিক উচ্চতা আর ওজনের ভারে দুজনেরই বেগ পোহাতে হয়। যুবকটিকে উল্টে পাল্টে দেখতেই তাদের মাথায় কাজ করা বন্ধ করে দেয়। বুকে ক্ষত, একটা হাত আর পা ভেঙে ভাঁজ হয়ে আছে, গালের চামড়া ছিলে গেছে, পিঠে বুকে অসংখ্য জখম। স্বামী স্ত্রী দুজনেই দুজনের মুখ চাওয়াচাই করে নিজেদের ঘরে নিয়ে যাবার সিদ্ধান্ত গ্রহণ করে। কোনো মতে টেনে হিঁচড়ে বাড়িতে এনে ভেজা কাপড় পাল্টে নিজেদের পোশাক পরাতে চায়, কিন্তু তাদের পোশাক কোনোভাবেই ছেলেটির দেহে ঢোকানো গেল না। যুবকটির গড়ন তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। শুধু একটা লুঙ্গি পরিয়ে কাঁথা দিয়ে শরীরটা ঢেকে দিয়ে চলে গেল বৌদ্ধ খুঁজতে। তাদের কাছে মনে হয় ডাক্তারের ঔষধ থেকে বৌদ্ধ জড়িবুটিতে বেশি কাজ হয়, আর ডাক্তারের কাছে নিতে গেলেও ঝামেলা অনেক। এখান থেকে উপজেলা হাসপাতাল অনেক দূরে, যানবাহনের তেমন ভালো ব্যবস্থা নেই। পাহাড় আর কাঁচা রাস্তার কাদা মাটি পার হয়ে তারপর যেতে হবে উপজেলায়। লোকটির এহেন অবস্থা, তাকে নিয়ে উপজেলায় যাওয়া দুষ্কর। আপাতত সুস্থ হলে পরে ভেবে দেখা যাবে কি করা হয়। বৌদ্ধ এসে লোকটিকে দেখে চিন্তিত হয়ে পড়লেন। ধারালো কিছু দিয়ে তার বুকে আঘাত করা হয়েছে, যা বুক ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। হাত পা এমনভাবে ভেঙেছে, জড়িবুটিতে কাজ হবে কিনা সে জানে না, কিন্তু গালের বুকের পিঠের জখম ঠিক করতে পারবেন তিনি। অসহায় পরিবারটি তবুও বৌদ্ধকে সাময়িক চিকিৎসা চালাতে অনুরোধ জানান। বৌদ্ধ জড়িবুটি লাগিয়ে চলে গেছে সেই কবেই। লোকটির জ্ঞান তবুও ফিরছে না।
পল্লীর আরো জাত গোষ্ঠীকেও এ ব্যাপারে বলা যাচ্ছে না। তারা বলবে অজাতের মানুষ, ঘরে কেন জায়গা দিয়েছি। তখন আমাদের সমাজ থেকে বিতাড়িত করবে। যতটা গোপনে পারা যায় লোকটিকে সুস্থ করে বিদেয় করতে হবে। ছোট মেয়েটা প্রতিদিন আগন্তুক লোকটির দিকে তাকিয়ে থাকে। তার কাছে লোকটিকে দেবতাই মনে হচ্ছে। মানুষ হলে তো ঘুম ভাঙতো এতদিনে। মেয়েটির অনেক প্রশ্ন জমা হয়ে আছে এই দেবতার কাছে, সাথে নানান স্বপ্ন পূরণের বাহানা। দেবতা জেগে উঠলেই প্রথমেই এক বস্তা চাল দিতে বলবে, যাতে করে তারা প্রতিদিন 3 বেলা পেট ভরে ভাত খেতে পারে। সেই জন্য সারাক্ষণ মেয়েটা তার শিয়রে বসে থাকে। তুমি এইভাবে কাপুরুষের মতো করে পালিয়ে এসেছো ভাইয়া? তুমি তো ভীতু। তুমি আমাদের সবাইকে কষ্ট দিয়েছো। বাবা আর তোমার সাথে কোনোদিনও কথা বলবো না। তুমি দুর্বল, তুমি তো নির্বোধ। চলে যাও আমাদের বাড়ির দরজা থেকে, বেরিয়ে যাও, তুমি কাপুরুষ। হঠাৎই আগন্তুক অস্থিরতা শুরু করলো। তার কপাল কুঞ্চিত হলো, ঠোঁট নড়ে উঠল, কিন্তু কিছু বলছে তা বোঝা যাচ্ছে না। হঠাৎই বড় বড় চোখ করে মেলে চাইল দেবতা সম্বোধন করা লোকটি। বাচ্চা মেয়েটা খুশিতে হাততালি দিতে শুরু করলো। হঠাৎই বাচ্চা মেয়েটার মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে তার বাবা মায়ের উদ্দেশ্যে চিল্লিয়ে বলতে শুরু করলো, স্যানিউ ইসঙ্গি, মানে দেবতা জেগে উঠেছে। লাফাতে লাফাতে হাততালি দিতে দিতে একই কথা বারবার বলছে মেয়েটি। মেয়েটির কথা শুনে তার বাবা মা দৌড়ে আসে। এসে দেখতে পায় লোকটি অবাক নয়নে তাকিয়ে আছে। মেয়েটির বাবা মা এসে তাদের প্রথা অনুযায়ী আগন্তুকের পায়ে লুটিয়ে পড়ে হাত ছোঁয়ায়। আগন্তুক ভড়কে যায়, পা সরিয়ে ফেলতে চায়, কিন্তু ব্যথায় পারে না। আগন্তুক হাত ইশারায় লোকটিকে কাছে ডেকে কিছু বলে ওঠে। ঠোঁট নাড়ানো দেখা যাচ্ছে, কিন্তু কথা বোঝা যাচ্ছে না। লোকটি বুঝতে পেরে যায় হয়তো সে কোথায় আছে তা জানতে চাচ্ছে। লোকটি তাদের নিজস্ব ভাষায় কথা বলতে শুরু করলে যুবক বহু কষ্টে শক্তি সঞ্চার করে তার হাত দিয়ে লোকটির গায়ের জামা টেনে ধরে এবং আবারও ঠোঁট নাড়ায়। লোকটি কথা শোনার জন্য ঠোঁটের কাছে কান আনলে যুবক শুধায়, আমি কোথায়? এবার লোকটি বুঝতে পেরে যায় আগন্তুকের কথা। তখন সে বলতে শুরু করে, বাবু, তোহাকে আমরা সুরমার কিনারাত পাইহেছি, তোহার কায়া ঘামে ভিজে ছিবে। লোকটি আরো কিছু বলতে চাইল, কিন্তু হাতের ইশারায় যুবকটি থামিয়ে দিল। যুবকটি মনে মনে ভাবলো সে কোথায় আছে এটা পরে দেখা যাবে, আগে নিজেকে সুস্থ করা দরকার। হাত পায়ের অবস্থা বেগতিক, বুকের ক্ষততে ইনফেকশন হয়ে যেতে পারে। যুবক আর কিছুতেই ভাবতে পারল না, পেটে গুলিয়ে উঠল, বমির উদ্রেক হচ্ছে। অস্থির হয়ে উঠল যুবক। যুবকের অস্থিরতা দেখে দৌড়ে চলে গেল বাড়ির কর্ত্রী। একটু পরেই ফিরে এলো হাতে একটি গ্লাস সমেত মধু আর পাহাড়ি উদ্ভিদ রসের সমন্বয়ে তৈরি করা পানীয় বাড়িয়ে দিল যুবকের উদ্দেশ্যে। কর্তা লোকটিকে যুবকটিকে ধরে পিঠের পেছনে দুটো বালিশ দিয়ে আদর শোয়া করে বসিয়ে দিল। ব্যথায় চোখ মুখ কুঁচকে এলো তার, কিন্তু মুখে শব্দ করার শক্তি অবশিষ্ট রইল না। বাচ্চা মেয়েটি পানীয়টি খাইয়ে দিতে উদ্যত হলো। খেয়ে নে। যুবক এক নিঃশ্বাসে পুরো পানিটুকু খেয়ে ফেলল। অমৃতের মতো স্বাদ ঠেকলো তার কাছে। পানীয়টি পান করার পর সকল অস্বস্তি এক নিমিষে গায়েব হয়ে গেল। শরীরের শক্তি ফিরিয়ে আনতে হলে প্রথমে দরকার ভালো খাবার, কিন্তু এদের অবস্থা দেখে মনে হচ্ছে দরিদ্র সীমার নিচে এদের বসবাস। নিজেরাই হয়তো ভালোভাবে খেতে পায় না, তাকে খাওয়াবে কোথা থেকে? একটু পর ছোট মেয়েটি হাতে করে খাবারের একটি প্লেট নিয়ে এলো। খাবারের চেহারা দেখেই যুবকের পেটটা গুলিয়ে উঠল, কিন্তু বেঁচে থাকতে হলে এটাই তাকে খেতে হবে। উঠে বসতে চাইল সে, শরীর সায় দিল না। আবারও চেষ্টা করলো, একটু নড়তে সক্ষম হলো। 3 বারের চেষ্টায় বসতে সক্ষম হলো। মনোবল বাড়াতে হবে, এই ব্যথায় ভেঙে পড়লে হবে না। আপনজনের চেহারা মনের কোঠায় ভাসতেই চোখের মনিতে জলে টলমল হয়ে উঠল। পলক ফেলে জলগুলোকে লুকিয়ে ফেলল। নিজের হাতে খাবার খেতে চেষ্টা করে ব্যর্থ হলো। ছোট মেয়েটির সহায়তায় পুরোটা খেতে না পারলেও অল্প খেলো। পেরিয়ে গেছে আরো 1 সপ্তাহ। হাত পা নাড়ানো গেলেও তাতে ব্যথা প্রচুর। জড়িবুটি কি আর হাড্ডি জোড়া লাগাতে পারে? বুকের ক্ষত ড্রেসিং না করালে ইনফেকশন হবে মাস্ট। এখান থেকে আমাকে কোনো একটা শহরে যেতে হবে। তার আগে হাঁটার ক্ষমতা অর্জন করতে হবে।
বাস ধরে ধরে ভালোই হাঁটা যায়, তাই বলে কি আর 25 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া সম্ভব? তবুও যেতে হবে। একটা কচ্ছপ যদি খরগোশের সাথে রেসে জিততে পারে, তাহলে সে কেন পারবে না? এত এত অর্জিত মেডেল, এক্সারসাইজ, মিশন, প্রতিকূল পরিবেশের যুদ্ধ, ট্রেনিং, তাহলে তো বৃথা হয়ে যাবে সব। উপজাতির লোকটিকে কোনো মতে বুঝিয়ে উদ্ভট পোশাক গায়ে চেপেই কালো একটি চাদরের সহিত সারা শরীর মুখ ঢেকে শক্ত বাঁশে ভর দিয়ে চলতে লাগলো সে। উপজাতির লোকটির নাম মারুং। মারুং যুবকের হাঁটার ভাবভঙ্গি দেখেই বুঝে ফেলেন এই ছেলে কোনো সাধারণ মানুষ নয়। বিশ্রাম নিয়ে নিয়ে 3 ঘন্টা হাঁটার পর তারা একটি গরুর গাড়ি দেখতে পায় সামনে। দুজনের চোখেই চকচক করে ওঠে। গাড়িয়ালকে অনুরোধ করে মারুং তাদের উপজেলার রাস্তায় নামিয়ে দিতে। গাড়িয়াল লোকটিকে পাশের যুবকের শারীরিক অবস্থা বিবেচনা করে রাজি হয়। মুখের হাসিটা প্রশস্ত হয় মারুংয়ের। চৌকস মেজরকে কেউ অনায়াসে গায়েব করে দিল, এটা কেউ টেরও পেল না। ডিপার্টমেন্ট এটা কিছুতেই মানতে পারছে না। আর্মির হেডকোয়ার্টারে মিটিং বসেছে এই বিষয়ে। অফিসিয়াল ভাবে তারা মেজর মোহিতকে মৃত ঘোষণা করে তার প্রাপ্ত জিনিসের প্রতি সম্মান জানিয়ে মেডেল সহ তার পরিবারকে প্রদান করবে। এই জন্য মেজর মোহিতের মাকে প্রয়োজন। আর্মির জেনারেলের বক্তব্য দিচ্ছেন এমন সময় ক্যাপ্টেন সৌম্যের ফোনে একটি ফোন এলো। সৌম্য গুরুত্ব না দিয়ে বক্তব্য শুনতে মনোযোগ দিল। আবারও কেঁপে উঠল সৌম্যের ফোন। ফোনটা বের করে আননোন নাম্বার দেখে ভুরু কুঁচকে উঠল সৌম্যের। হল রুম ছেড়ে বাইরে এসে ফোনটা কানে তুলতেই অপর পাশ থেকে ভাঙা ভাঙা গলার গমগমে আওয়াজ এলো, ইটস ইয়োর মেজর স্পিকিং ক্যাপ্টেন সৌম্য। শরীরের লোম দাঁড়িয়ে গেল সৌম্যের। চোখের কোণে জমা হলো খুশির জল। আর্মির জিপ স্টার্ট দিয়ে দ্রুত ছুটে চলল গন্তব্য অজানা শহর। ক্রিমিনাল ভিজিটিং রুমে বসে আছেন আশরাফ চৌধুরী। মাথার উপরে ক্যাচক্যাচ শব্দ তুলে বৈদ্যুতিক পাখা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। শরীর ঠান্ডা হবার বদলে মনে হচ্ছে আরো উত্তপ্ত ছাদের গরম হাওয়া গায়ে মাখিয়ে দিচ্ছে। গায়ের সাদা পাঞ্জাবি ভিজে জবজবে হয়ে গেল নিমিষেই। বহু কষ্টে রাগ সংবরণ করে বসে আছেন। আহিয়ানকে পুলিশ আনতে গেছে। হঠাৎই ঝনঝন শব্দে সম্বিত ফিরে এলো আশরাফ চৌধুরী। এ কাকে নিয়ে এসেছেন পুলিশ? যেই ছেলে দামি ব্র্যান্ডের পোশাক বাদে অন্য কোনো পোশাক গায়ে জড়ায়নি, তার গায়ে কয়েদির ময়লা পোশাক, চুল দাড়ির একই হাল। এসির পাওয়ার কমিয়ে কম্বল মুড়িয়ে ঘুমানো ছেলের এমন গরমে ঘুমায় কিভাবে? গলায় শিকল, পায়ে হাতে বেড়ি। হঠাৎই পিতৃ হৃদয় বেদনায় মচড়ে উঠল। যতই পাষাণ হৃদয়ের মানুষ হোক, বাবা তো হয়। ছেলে আজ উন্মাদ হয়ে কয়েদি জীবন গুজরান করছে। সুস্থ হওয়া মাত্রই ফাঁসির হুকুম হবে। কি থেকে কি করে দিল ওই মেজর মোহিত। আশরাফ চৌধুরীকে দেখা মাত্রই একদলা থুতু ছুঁড়ে দিল আহিয়ান। এরপর হঠাৎই উত্তেজিত হয়ে গেল। তেড়ে মারতে আসলো আশরাফ চৌধুরীকে। দুজন কনস্টেবল কোনো রকমে কবজা করে ফেলল আহিয়ানকে। এরপর খিকখিক করে হেসে উঠল আহিয়ান। আশরাফ চৌধুরীকে উদ্দেশ্য করে বলে উঠল, পাপা, মেজর মোহিত ওয়াসিফ তোমাকে পিষে ফেলবে। পালিয়ে যাও পাপা, আমি তাকে দেখে ফেলেছি। সে আসছে, তোমাকে পিস পিস করে কেটে লবণ ভরে দিবে। বাঁচতে চাইলে পালাও। যেই ছেলের জন্য কিছুক্ষণ আগে মন জমিনে দুঃখ হানা দিয়েছিল, সেই ছেলের এহেন কথায় রাগে বিতৃষ্ণা এসে গেল আশরাফ চৌধুরীর। কেমন নিমকহারাম জন্ম দিয়েছে ভাবতেই নিজের প্রতি রাগ হলো। একদিকে অসহনীয় গরম, তার মধ্যে ছেলের বাতুলতা, মাথায় রক্ত ছলকে উঠল তার। মনে মনে শয়তানি হাসলো আশরাফ চৌধুরী। তোর মেজরের কঙ্কালও কেউ খুঁজে পাবে না হারামজাদা ছেলে। গহীন অরণ্যে সমাধি দিয়ে এসেছি ওই 2 টাকার লাফাঙ্গা মেজরকে। মনের ভাবনা মনে রেখে বুকের ব্যথার ভান ধরে বাইরে বেরিয়ে আসলেন আশরাফ চৌধুরী। দীর্ঘ 7 ঘন্টা জার্নি করে তুহিনপুর উপজেলায় এসে পৌঁছেছে সৌম্য। মেজর মোহিত এখানেই স্থানীয় হেলথ ক্লিনিকে আসেন। মোহিত যখন কল করে সৌম্যকে এখানে আসার কথা বলেছে, সৌম্যের মনে হয়েছে তার 2টো পাখা থাকলে ভালো হতো, উড়ে উড়ে দ্রুত চলে যাওয়া যেত। লোকাল মানুষের কাছে জিজ্ঞাসা করে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে গেল সৌম্য। স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে মোহিতকে পাগলের মতো খুঁজতে লাগলো সে। অবশেষে পেয়ে গেল তার মেজরকে। মনে যেন প্রশান্তির হাওয়া বয়ে গেল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠল সৌম্য।
ব্যথায় আর্তনাদ করে উঠল মোহিত। ভয়ে ছেড়ে দিয়ে সৌম্য বলে উঠল, সরি সরি স্যার, আবেগকে সামলাতে পারিনি। ভাঙা কণ্ঠে মোহিত ফ্যাসফেসে কণ্ঠে বলে উঠল, সুস্থ হয়ে পানিশমেন্ট দেব তোমাকে ক্যাপ্টেন। সৌম্যের চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। জি স্যার, আমি সকল পানিশমেন্টের জন্য প্রস্তুত। একটু পর ডিউটির ডক্টর এলো। মোহিতকে উদ্দেশ্য করে মাধুর্যহীন কণ্ঠে বলে উঠল, এই রোগীর গার্ডিয়ান কে আছে? সৌম্য তড়িঘড়ি করে ডিউটি ডক্টরের কাছে গিয়ে জানালো, আমি। এমন জীর্ণ রোগীর গার্ডিয়ান একজন আর্মির অফিসার? কণ্ঠ নরম হয়ে এলো ডিউটি অফিসারের। সৌম্য তার ভাবাবেগ বুঝতে পেরে আগ বাড়িয়ে বলে উঠল, নো কোশ্চেন প্লিজ, ইটস আওয়ার সিক্রেট ম্যাটার। ডক্টর ঢোক গিলে মোহিতের দিকে অনুসন্ধিৎসিত দৃষ্টি দিয়ে সৌম্যের দিকে তাকিয়ে বলল, দেখুন, ওনার পা হাত দুটোই মারাত্মকভাবে ভেঙে গেছে। আমি জানি না উনি কিভাবে এতদিন এগুলো নিয়ে বসেছিল। দ্রুত বড় হসপিটালে ওনাকে অ্যাডমিট করাতে হবে। আর বুকে একটা ক্ষত দেখা যাচ্ছে। বুকের ক্ষতটা গভীর। আমাদের এখানে এইসবের চিকিৎসা নেই, বুঝতেই তো পারছেন। বলেই হাত কসলালো ডিউটি ডক্টর। যা বোঝার সৌম্য বুঝে গেল। ডিউটি ডক্টরকে থামিয়ে দিয়ে মোহিতের কাছে আসলো, স্যার, আমাদের যেতে হবে। আপনি কি যেতে পারবেন আমার সাথে? না পারলেও আমাকে যেতে হবে সৌম্য। একজনের কাছে আমি খুব বড় অপরাধী হয়ে গেছি। সে অপরাধ মার্জনা না করলে আমি শান্তি পাবো না। যত দ্রুত তার কাছে যাব তত দ্রুতই ক্ষমা পাবো। তোমাকে যেটা আনতে বলেছিলাম এনেছো? জি স্যার। বলেই গাড়ির বাক্স থেকে একটা ব্যাগ নিয়ে আসলো সৌম্য। মোহিতের হাতে দিয়ে বলল, নিন স্যার। মোহিত মারুং আর সৌম্যকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্র থেকে বেরিয়ে জিপের কাছে আসলো। মোহিত মারুংকে উদ্দেশ্য করে বলল, আপনারা আমার জন্য যা করেছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার নেই। আমি মন উজাড় করে কিছু দিতে চাই আপনাকে। মারুংয়ের হাত টেনে হাতে থাকা ব্যাগটি মারুংয়ের হাতে দিয়ে দিল মোহিত। মারুং প্রশ্নবিদ্ধ নয়নে চাইল মোহিতের পানে। মারুংয়ের চোখের ভাষা মুহূর্তেই বুঝে গেল মোহিত। মৃদু হাসল মোহিত। এখানে 5 লাখ টাকা আছে। আপনি জীবিকা নির্বাহের জন্য কিছু করে টাকাটা ব্যয় করলে মনে শান্তি পাবো আমি। আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু অতি শীঘ্রই আমি আবারও ফিরে আসব। ডিকোকে আমার তরফ থেকে ভালোবাসা জানাবেন। ডিকোর প্রতি আমার কিছু কর্তব্য আছে। সুস্থ হয়ে এসে আমি অবশ্যই সেইগুলো পালন করব। আপনি নিজেও জানেন না আপনি কাকে বাঁচিয়েছেন। এর প্রতিদান না দিয়ে কিভাবে যাব বলুন? মারুংয়ের চোখে জল এসে গেল। সে এটা বুঝে গেছে লোকটি বড় কোনো সাহেব। মারুং সেভাবে কিছুই করতে পারেনি তার জন্য। যতটুকু করেছে তার বিনিময়ে দেবতা তার জন্য এত বড় পুরস্কার রেখেছে সে ভাবতেই পারেনি। কাঁদতে কাঁদতে মারুং মোহিতকে হাত জোড় করে ধন্যবাদ জানালো। সৌম্যের কাছ থেকে আরো কিছু খুচরো টাকা নিয়ে মারুংয়ের হাতে দিয়ে বলল, আপনার মেয়ে ফল খেতে আর নতুন জামা পরতে ভালোবাসে। মারুংয়ের মুখে হাসি ফুটে উঠল। মারুংকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সৌম্যের সহযোগিতায় জিপে উঠে বসল মোহিত। সহসাই জিপ স্টার্ট দিয়ে বাতাসের গতিতে চালাতে লাগলো সৌম্য। যতদূর তাদের দেখা গেল মারুং ততক্ষণ তাদেরকে তাকিয়ে দেখলো। গাড়ি চলছে আপন মনে। সৌম্য কোনোভাবেই নিজের ভেতরের কৌতূহল দমিয়ে রাখতে পারছে না। মেজর চোখ বন্ধ করে আছে বলে কিছু জিজ্ঞাসাও করতে পারছে না। মোহিতের কণ্ঠে নীরবতা ভাঙল। চোখ বুঝেই মোহিত সৌম্যকে বলে উঠল, তুমি যে এখানে এসেছো কেউ জানে? সৌম্য গলা খাকারি দিয়ে বলল, না স্যার, আপনার কথা মতো শুধু নাফিস স্যারকে বলে জিপ নিয়ে চলে এসেছি। তোমাকে অনেক দায়িত্ব পালন করতে হবে এখন থেকে ক্যাপ্টেন। জি স্যার, আমি যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত। আপনি আমাকে আলাদিনের জিন ভাবতে পারেন। সৌম্যের এমন ডেডিকেশনের জন্যই মোহিত তাকে এত পছন্দ করে। আমার বউকে তোমার নাম্বার থেকে কল করো। নিমিষেই কড়া ব্রেক কষল সৌম্য। ঝাঁকি খেয়ে ব্যথায় আউস করে উঠল মোহিত। বউ মানে? না বলে ব্রেক কষার জন্য পানিশমেন্ট পাবে ক্যাপ্টেন। স্যার, যা খুশি দিয়েন, আগে সবকিছু খুলে বলুন। আমি তোমার ম্যাডামকে বিয়ে করে ফেলেছি গোপনে। অবাক নয়নে প্রশ্ন করলো সৌম্য। কেন স্যার? আমি যতদূর জানি আপনাদের দুই পরিবারই রাজি ছিল। সৌম্যকে এতটা অবাক হতে দেখে স্মিত প্রাণহীন হাসল মোহিত। এরপর বলতে শুরু করলো, ছিল সৌম্য, কিন্তু একই ছাদের নিচে একই বাড়িতে আগুন আর মোম একসাথে থাকতে পারে? তোমার ম্যাডাম ভালোবাসার দাবি নিয়ে যখন তখন আমার কাছে ছুটে আসতো। তাকে আবার বারবার ফিরিয়ে দিতে আমার অনেক কষ্ট হতো।
আবার পাপও বোধ হতো। আর তোমার ম্যাডামের অভিমানের পাল্লা ভারী হতো। মেয়েটা বড্ড অবুঝ সৌম্য। মা অস্ট্রেলিয়ায় গিয়েছে তুমি জানো। যাবার আগে মা আমাকে কি বলে গিয়েছে জানো? না স্যার, জানি না। সৌম্যের সাবলীল উত্তর। গাড়ি স্টার্ট দাও বলছি। সৌম্য গাড়ি স্টার্ট দিল। গাড়ি রানিং হতেই মুহিত বলতে লাগলো, মা আমাকে অনুরোধ করে বলেছে ওনাকে যেন একা ফিরিয়ে না আনা হয়। উনি তার মেয়ে, নাতি, জামাই সবাইকে নিয়েই ফিরতে চায়। পাপা কেন ওদের দূরে পাঠিয়েছিল আমার নতিজা দেখেই বুঝতে পারছো? জি স্যার, আমি চেয়েছিলাম আশরাফ চৌধুরীর সকল প্রমাণ জোগাড় করে আইনের আশ্রয় নিতে, কিন্তু এর পরের ঘটনা তুমি জানো। বিষয়টা অতটাও সহজ নয়। আরো কতদিন অপেক্ষা করতে হবে তাও জানি না। ঘরে আগুন সুন্দরী প্রেমিকা রেখে কোনো পুরুষ সাধু থাকতে পারবে ক্যাপ্টেন? না স্যার, পারবে না। এই জন্যই বিয়ে করেছি আমরা, যাতে কোনো পাপবোধ না হয় আর অপেক্ষার প্রহর গুনতে না হয়। কিন্তু বিয়ে করেও কোনো ফায়দা হলো না। তোমার ম্যাডাম মারাত্মক কষ্টটাই পেল আমার থেকে। দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ির সিটে হেলান দিল মোহিত। কিছুক্ষণ মৌন থেকে আবারও বলতে শুরু করলো, আমার সিলেটে আসার খবর কে ওনাকে দিয়েছে জানো? কে স্যার? গেট কিপার খলিল। খলিলের নাম শুনে কপালের চামড়ায় চিন্তার ভাঁজ পড়ল সৌম্যের। সৌম্যকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই মোহিত আবারও বলে উঠল, পাপাকে আর মুকিতকে যেদিন হত্যা করা হয় সেই দিনও খলিল সাথে ছিল। খলিলই মুকিতের শ্বাস রোধ করেছিল। চোখের কোণে জমা জল আঙ্গুল দিয়ে মুছে মোহিত আফসোসের সুরে বলল, সবচেয়ে কষ্টের বিষয় কি জানো সৌম্য? এই খলিলকে চিহ্নিত করতে আমার 6 বছর লেগে গেল। যেদিন আমি সিলেটে আসি, কোয়ার্টারের গেট ক্রস করতেই লুকিং গ্লাসে আমি ওর ক্রূরতা মিশ্রিত হাসি দেখেই সব বুঝে গিয়েছিলাম। এখন কি করতে চাচ্ছেন স্যার? সবগুলোকে কেটে লবণ মরিচ লাগাবো। আইন আমার দেখা শেষ, এবার তুমি আমার আইন দেখবে সৌম্য। মোহিতের আগ্নেয়গিরির মতো লালচে চোখ দেখে ভয়ে কেঁপে উঠল সৌম্য। এখন কোথায় যাব স্যার? গলার সমস্ত আওয়াজ দিয়ে মোহিত বলে উঠল, ঢাকা ক্যান্টনমেন্ট সৌম্য। মোহিতের তেজে লোমকূপ পর্যন্ত ফুলে উঠল সৌম্যের। দ্রুত গাড়ি হাঁকালো ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। বিছানায় মৃতের ন্যায় পড়ে আছে স্বর্গ। এই দুনিয়া সম্পর্কে তার কোনো ধ্যান জ্ঞান নেই। নিজের জীবনের হিসাব কিছুতেই মিলছে না যেন তার। কি থেকে কি হয়ে গেল নিমিষেই। মোহিতের সকল স্মৃতি তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে। মাঝে মাঝে সিলিং এর ফ্যান স্বর্গকে খুব করে টানছে। কিন্তু তার মতো একজন ডাক্তারের এইসব জীবন শোভা পায় না। তার দায়িত্ব একজন মানুষের জীবন বাঁচানো। সে কিভাবে নিজের জীবনই নিয়ে নিবে? হঠাৎই রুমে তনুজা আর সুখ প্রবেশ করলো। তারাও নেতিয়ে পড়েছে এই কয়দিনে। সুখ যে এভাবে ছুটি কাটাচ্ছে, মেজর জেনারেলের ছেলে না হলে তাকে এতদিনে মিলিটারির একাডেমি থেকে বহিষ্কার করা হতো। পরিবারের মানুষের পাশে আগে থাকতে হবে, পরে পড়াশোনা, এটা ভেবেই সুখ আর যায়নি। বোনকে সান্ত্বনা দিতে সুখ অনেক কিছুই বোঝালো। কদিনেই স্বর্গের চোখের নিচে কালি পড়ে গেছে। চেহারার জৌলুস মলিনতায় চাপা পড়ে আছে। মেয়ের এহেন অবস্থা কি কোনো মা সহ্য করতে পারে? তনুজা করে যাচ্ছে পরীর বাচ্চার মতো মেয়ে তার কেমন জীর্ণ শীর্ণ হয়ে আছে। তার মেয়ে খাবার খায় না। অনেকক্ষণ চাপাচাপি করলেন, লাভের বল শূন্য। মা হয়ে তিনিও মুখে খাবার তুলতে পারছেন না। স্বর্গকে আরো কিছুক্ষণ কথা বলে কান্না মুছতে মুছতে বেরিয়ে গেলেন তনুজা। মায়ের পিছে পিছে সুখও বেরিয়ে দরজা ভিড়িয়ে দিয়ে স্বর্গকে একা থাকতে দিয়ে চলে গেল। হঠাৎই স্বর্গের ফোন ভাইব্রেশন হলো। কে ফোন করেছে দেখার প্রয়োজন মনে করল না সে। যেখানে তার নিজের প্রাণেশ্বরী তাকে আর কোনোদিন ফোন করবে না, সেখানে অন্যের ফোন ধরে সান্ত্বনা বাণী শোনার কোনো ইচ্ছে নেই স্বর্গের। দ্বিতীয়বারও ফোন আসলো, তাকিয়ে দেখল না স্বর্গ। তৃতীয়বারের কলে রাগে বিবেক বোধ হারিয়ে ফেলল। ভাবলো ফোন ধরতেই জন্মের গালি দিবে তাকে। ফোনে ক্যাপ্টেন সোমের নাম্বার দেখে রাগ পানি করে ফেলল স্বর্গ। ভুরু কুচকে ফোনটা রিসিভ করলো। নরম ভেজা কণ্ঠে বলে উঠল, হ্যালো। ওপার পাশ থেকে কোনো সাড়া আসলো না। আবারও হ্যালো বলতেই ওপার পাশ থেকে আওয়াজ এলো, আমার হাতের স্লিংটা তুমিই লাগিয়ে দাও না বউ। কেঁপে উঠল স্বর্গ। বেহায়া নেত্র ছাপিয়ে বর্ষণ শুরু হলো। শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। শরীর থরথর করে কাঁপছে। ফোন কেটে চোখের জল মুছে তড়িঘড়ি করে
নিজের অ্যাপ্রন খুঁজে বের করে গায়ে জড়ালো স্বর্গ। তনুজাকে চিল্লিয়ে ডেকে উঠল, মাম্মা মাম্মা। মেয়ের ডাকে অন্তর কাঁপিয়ে শুকিয়ে এলো তনুজার। আবার নতুন কোনো তাণ্ডব আসতে চলেছে। সুখকে নিয়ে দৌড়ে ড্রয়িং রুমে এলেন তনুজা। মেয়ের কান্না দেখে আরো ভয় পেয়ে গেলেন তিনি। স্বর্গ কান্নার চোটে কথাই বলতে পারছে না, তবুও ভাঙা ভাঙা শব্দে বলে উঠল, মোহিতের পছন্দের ইলিশ পোলাও করে সুখকে দিয়ে সিএমএসে পাঠিয়ে দিও। আমি যাচ্ছি ওখানে। মোহিত আমার কাছে চিকিৎসার আবদার করেছে। সকল পরীক্ষা নিরীক্ষার পর স্ট্রেচারে করে এনে মোহিতকে কেবিনে শিফট করা হলো। চাইলেই মোহিত বাসায় যেতে পারবে, কিন্তু মোহিতই যেতে চাচ্ছে না। একজন নার্স, একজন অ্যাসিস্ট্যান্ট ডক্টর নিয়ে কেবিনে প্রবেশ করলেন প্রফেসর সরওয়ার জাহান। হাতে মোহিতের সকল রিপোর্টস। মোহিতকে উদ্দেশ্য করে প্রফেসর বলতে শুরু করলেন, মেজর মোহিত, ভয়ের কিছুই নেই। আপনাকে যেই গুলিটা করা হয়েছিল তা খুব কম রেঞ্জের হওয়ার কারণে পিঠ ভেদ করে বেরিয়ে গেছে। আল্লাহর সহায়, এই জন্য আপনি বেঁচে গেছেন। গুলি ভেতরে থাকলে এতদিনে ইনফেকশন হয়ে আপনি মারা যেতেন। আর হাতে পায়ের যেই হাড়গুলো ভেঙেছে তা অনেকটাই রিকভার করেছে। আমি জানি না কে এগুলো ঠিক পজিশনে বসিয়েছে, তবে যিনি বসিয়েছেন তার হাতে জাদু আছে বলতেই হবে। এরকম ফ্র্যাকচার আর ভাঙা হাড় জোড়া লাগাতে অনেক সময়ের ব্যাপার। আপাতত ব্রেস পরিয়ে কয়েকদিন গলায় সিলিং ঝুলালেই আপনার হাতটা ঠিক হয়ে যাবে। প্রফেসর সরোয়ার জাহানের কথা শেষ হতে না হতেই ঝড়ের বেগে দৌড়ে কেবিনে প্রবেশ করলো স্বর্গ। স্বর্গকে দেখে প্রফেসর অবাকের স্বরে জিজ্ঞাসা করলো, আরে স্বর্গ মামুনি, তুমি এই সময়ে? স্যার, মেজর মোহিত ইজ মাই উড বি। ওর ড্রেসিংগুলো আমি করতে চাই। প্রফেসর হাসি মুখে বলেন, শিওর, ওয়াই নট। মোহিত স্বর্গের এহেন স্বাভাবিক আচরণ দেখে নবম আশ্চর্যে উপনীত হলো। সে ভেবেছিল কোথায় স্বর্গ তাকে জড়িয়ে ধরে কাঁদবে, অভিযোগ করবে, অনুযোগ করবে, কিন্তু মেয়ে দেখি পুরাই স্টিল হয়ে বসে আছে। ফিরে এসে ভুল করলো নাকি মোহিত? নাকি ঝড়ের পূর্বাভাস? খালি গায়ে বেডে বসে আছে মোহিত। স্বর্গ ভালোভাবে হাত ধুয়ে স্টেরাইল গ্লাভস পরে নিল। এরপর একজন নার্স এসে ট্রলিতে করে স্টেরিলাইজার যন্ত্রপাতি, ব্যান্ডেজ, রিবন গজ, আর্টারি ফরসেপ, টুথ ফরসেপ, সিজর, পভিসেপ, হেক্সিসল, স্প্রিট এগুলো দিয়ে গেল। বড় রিবন গজ পভিসেপে চুবিয়ে মোহিতের দিকে করুণ চোখে তাকিয়ে ক্ষততে ঢুকিয়ে দিল। সাথে সাথেই মোহিত চিৎকার করে উঠল। স্বর্গ নির্বিকার কঠিন হয়ে তার কাজ চালালো। মোহিতের এই মুহূর্তে স্বর্গকে কঠিন হৃদয়ের মানবী মনে হচ্ছে। মোহিতের আর্তনাদে নার্স আর সহকারী ডক্টর শিউরে উঠল। স্বর্গ মোহিতকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, মেজর মোহিত, প্লিজ দাঁত চেপে সহ্য করুন। আমি এইভাবে ড্রেসিং না করলে ভেতরের ময়লা পরিষ্কার হবে না। যত জোরে প্রেস করব তত গজটা ময়লা চুষে নেবে। প্লিজ আর একটু সহ্য করুন। টুথ ফরসেপস দিয়ে প্রথম রিবন গজটা বের করে আনলো স্বর্গ। মোহিত যেন দ্বিতীয়বার বেঁচে ফিরল। এরপর আবার একটি মেডিকেট গজ রেডি করলো স্বর্গ। ক্ষততে দেবার আগেই মোহিত স্বর্গের হাত চেপে ধরল। স্বর্গ চোখের ইশারায় নার্স আর অ্যাসিস্ট্যান্ট ডক্টরকে চলে যেতে বলল। তারা চলে যেতেই স্বর্গ মুখের মাস্কটা খুলে মোহিতের ঠোঁটে উষ্ণ চুমু দিয়ে বলে উঠল, এটাই শেষ, আর দিব না। গজ ঢুকিয়ে চিপে চিপে ক্লিন প্রসেস চালাতেই মোহিত বহু কষ্টে গলার স্বর এনে বলে উঠল, অনেক কষ্ট হচ্ছে বউ, মরে যাচ্ছি, একটু তো রহম করো প্লিজ। মোহিতের আর্তনাদে স্বর্গের বুক ভেঙে কান্না পেল। কিন্তু সে একজন ডাক্তার। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারদের হতে হয় কঠোর মনের অধিকারী। নিজ নিজ অবস্থান থেকে পরিস্থিতি যতই খারাপ হোক দায়িত্ব পালন করতেই হবে। আর একটু সহ্য করো প্লিজ মোহিত। মোহিত দাঁত চেপে বসে থাকলো। 20 মিনিট পর স্বর্গের ড্রেসিং শেষ হলো। মেডিসিন দিয়ে গজ দিয়ে মোহিতের বুক পিঠ পেঁচিয়ে দিল। নার্সকে ডাকতেই তারা এসে মোহিতকে পিঠের নিচে বালিশ দিয়ে আধশোয়া করে দিল। হাতে পায়ে প্লাস্টার করে ব্লেস পরিয়ে বেডে শুইয়ে দেওয়া হলো মোহিতকে। শরীরের জখমগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে। মোহিতকে কেবিনে রেখে স্বর্গ বাইরে চলে আসলো চেঞ্জ করতে। ডাস্টবিনে গ্লাভসগুলো ফেলে বেসিংয়ের সামনে হাত ধুতে দাঁড়ালো। নিমিষেই মন আকাশে কালো মেঘের আনাগোনা হলো। টুকটুক করে অবিরত গড়িয়ে পড়ল কপল বেয়ে ঘাম।
মোহিতের এমন অবস্থা সহ্য করতে অনেক কষ্ট হয়েছে তার, তবুও হিংস্রের ন্যায় মোহিতকে কষ্ট দিয়ে গেছে সে। মোহিতকে এতটা অসহায় আর কখনো লাগেনি। মোহিতের তার কাছে বেঁচে ফিরে এসেছে, এই তো অনেক। স্বর্গের মাথায় স্বাভাবিক জ্ঞান থাকতে মোহিতকে কোনোদিন কষ্ট পেতে দেবে না আর। দরকার পড়লে বুকের ভেতরে আগলে রাখবে সে। চোখে মুখে পানির ছিটা দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো স্বর্গ। সুখ আর তনুজা মোহিতের প্রিয় ইলিশ পোলাও নিয়ে কেবিনের সামনে বসে আছে। স্বর্গের কঠিন নির্দেশ, কেউ 2 মিনিটের বেশি ওর রুমে থাকতে পারবে না। প্রথমে সুখ গেল। হ্যালো ব্রো, তুমি আমার বোনকে এত কষ্ট দিলে, এটার জন্য বিশেষ শাস্তির ব্যবস্থা আছে তোমার জন্য। তুমি সুস্থ হলে আমি তোমার বিষয়টা হ্যান্ডেল করব। তোমার বোন যদি আমাকে পানিশমেন্ট দিতে দেয় তাহলে আমি ঘাড় পেতে সেটা নিয়ে নেব শালাবাবু, বলে পিছলে হাসলো মোহিত। সুখ আরো কিছু কথা বলে বেরিয়ে গেল। তনুজা নীরবেই কেঁদে যাচ্ছে মোহিতের পাশে বসে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠলেন, আমার মেয়েটা তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছে বাবা। এতদিন আমরা কেমন জীবন কাটিয়েছি তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দ্রুত সুস্থ হলে তোমাদের 4 হাত এক করে দেব। সময় করে তোমার মাকে একটা কল করো, উনি চিন্তায় ভেঙে পড়েছেন তোমাকে ফোনে না পেয়ে। মোহিত ঘাড় কাত করে বাধ্য ছেলের মতো করে সাই জানালো। তনুজা চলে যেতেই টিফিন কেরিয়ার সমেত কেবিনে প্রবেশ করলো স্বর্গ। প্লেটে খাবারগুলো ঢেলে ইলিশ মাছের কাটা বেছে মোহিতের সামনে লোকমা তুলল। এক হৃদয়হীনা একটু আগে তাকে চরম কষ্ট দিয়েছে। মোহিত কিছুতেই খাবে না তার হাতের খাবার। মুখ ফিরিয়ে বসে থাকলো মোহিত। স্বর্গের কাছে মোহিতের মতিগতি সুবিধার ঠেকলো না। যেখানে তার অভিমান করার কথা সেখানে সে ভাব ধরে বসে আছে। মোহিতের 2 চোয়ালে হাত দিয়ে চেপে ধরে পোলাও মুখে পুরে দিল। মোহিতকে উদ্দেশ্য করে স্বর্গ তেজি কণ্ঠে বলে উঠল, ঢং কম করে করো, খাবার পুরোটা খেয়ে মেডিসিন খেতে হবে, ঢং করলে তোমারই লস, বলেই আরেক লোকমা ঠুসে দিল। খাবার চিবোতে চিবোতে মোহিত বলে উঠল, জল্লাদি একটা। মিসেস তনুজার ল্যান্ড লাইনে সমান তালের রিং বেজে যাচ্ছে। তনুজা দৌড়ে এসে ফোনটা কানে তুলতেই মিসেস তারিনের আওয়াজ পাওয়া গেল। কি গো তনু, কি খবর তোমাদের? জিয়াপা, ভালো রেখেছে উপরওয়ালা। নামিরা আর বাবু কেমন আছে? মিসেস তারিন প্রাণহীন উত্তর দিলেন। মোহিতের জন্য কদিন ধরে মনটা খচখচ করছে। আজ প্রায় 1 মাসের বেশি হয়ে গেল ছেলেটার সাথে কোনো যোগাযোগ নেই। ইদানিং ঘুমালেই বিভিন্ন আজে বাজে স্বপ্ন এসে হানা দেয়। মনের সন্দেহের ভিত্তিতে তনুজাকে মিসেস তারিন বলেই ফেলল, আমার ছেলেটা বেঁচে আছে তো তনু? মিসেস তারিনের এহেন প্রশ্নে চমকে উঠল তনুজা। মিসেস তারিনের এহেন প্রশ্নে চমকে উঠল তনুজা। নিজেকে ধাতস্থ করে বলে উঠলেন, সিসি, এইসব কি বলেন আপা? মোহিত আজ ফোন করেছিল, আপনাকে ফোন করার কথা বলেছে আপনার ভাই। আজকালকের ভেতরেই মোহিতের ফোন পাবেন ইনশাআল্লাহ। আরো কিছু কথা বলে লাইন কেটে ঢকঢক করে পানি খেয়ে নিল তনুজা। এই প্রশ্নটা মিসেস তারিন যদি আরো আগে করত তাহলে তনুজা কিভাবে সামলাতেন সবকিছু। ক্যাপ্টেন সৌম্য আর নাফিজ মাহমুদ দাঁড়িয়ে আছে মোহিতের সামনে। নিজের ভাগ্নের এমন শোচনীয় অবস্থা সহ্য না করতে পেরে কেঁদে দিলেন নাফিজ মাহমুদ। এত সুন্দর ছেলেটা ব্যান্ডেজের চোটে মমিতে পরিণত হয়ে গেছে, এইসব কি মানা যায়? সৌম্য হঠাৎই মোহিতকে উদ্দেশ্য করে প্রশ্ন ছড়ল, স্যার, আমার পরবর্তী কাজ কি? প্রেস কনফারেন্সের আয়োজন করো ক্যাপ্টেন সৌম্য সাহারিয়ার, বলেই বাঁকা হাসি হাসল মোহিত। ছেলেটাকে দেখে আসার পর থেকে কিছুই ভালো লাগছে না আশরাফ চৌধুরীর। সবকিছু একঘেয়ে লাগছে। একটু দেশ বিদেশের খবর দেখা দরকার। টিভি অন করতেই নিউজ চ্যানেল চাপতে চাপতে এক জায়গায় এসে থমকে যান আশরাফ চৌধুরী। দৃষ্টিতে বিস্ফোরিত হয়ে যায় তার। এ কিভাবে সম্ভব? নিমিষে মাথা ঘুরে উঠল তার। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে মোহিতকে, আর সেগুলোই বিভিন্ন টিভি চ্যানেলে টেলিকাস্ট করা হচ্ছে। মেজর মোহিত, কে বা কারা আপনাকে হত্যা করার চেষ্টা করেছিল? আপনি কি তাদের চেহারা দেখতে পেরেছিলেন? না, আমি তার চেহারা দেখতে পাইনি। আমাকে পেছন থেকে শুট করা হয়েছে। লোকটি কালো পোশাকে আবৃত ছিল। সাংবাদিক আবারও প্রশ্ন ছড়ল, এই ছোট ছেলেটির সাথে আপনার কিভাবে পরিচয়? আমরা শুনেছি সে একজন ট্রাক ড্রাইভার। পাশে থাকা ছেলেটি লাইট ক্যামেরা দেখে ভয়ে গুটিসুটি মেরে মোহিতের কাছে ঘেঁষে রইল। মোহিত মুখের ভাব স্বাভাবিক রেখে বলে উঠল, আসলে ছেলেটি ওখানকার স্থানীয়।
আমি ওর সাহায্য নিয়ে পাহাড়ে উঠেছি। আমাকে যখন কেউ গুলি করে তা দেখে ফেলে, এই জন্য আগন্তুক ওই ছেলেটিকেও গুলি করে দেয়। মেজর মোহিতের এইসব বানোয়াট ইন্টারভিউ দেখে আরশাদ চৌধুরীর মাথা ঘুরে যাচ্ছে। এতটা স্বাভাবিক কিভাবে রয়েছে এই মেজর? আহমেদ কসাইয়ের হাত থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি, তাহলে এরা কিভাবে পারলো? আর সত্য না বলে, এইসব বলে কি করতে চাইছে সে? আশরাফ চৌধুরী নিজেই মুখ খুলে তাকে চেহারা দেখিয়েছে। দাবার চাল কি নিমিষেই উল্টে যাবে? আমার মেয়ে হয়ে আমারই ঘরের খবর তুই ওই আর্মির ক্যাপ্টেনের কাছে পৌঁছে দিয়েছিস? কি ভেবেছিস আমি এতই বোকা? আমার পিঠের পিছে চাকু বসাবি, আমি কিচ্ছু টের পাবো না? তোর মাও এই ধৃষ্টতা দেখিয়েছিল। কি করেছি তার সাথে জানিস? বলেই নাসের হায়দার পিউয়ের চুলের মুঠিটা ধরে জানালার পাশে এনে দাঁড় করালো। এরপর আঙ্গুল দিয়ে নির্দেশ করে বলল, ওই যে বকুল গাছটা দেখছিস, ওইখানে পুঁতে দিয়েছি তোর মাকে। বাবার মুখে এমন নৃশংস কথা শুনে কেঁপে উঠল পিউ। তার মা তাহলে অন্য মানুষের সাথে পালিয়ে যায়নি? তার বাবা তার মাকে মেরে ফেলেছে? মায়ের পুরানো স্মৃতি মনে করে ফুপিয়ে কেঁদে উঠল পিউ। রাগে দৃষ্টি নিক্ষেপ করে নাসের হায়দারের উদ্দেশ্যে বলে উঠল, আমাকেও পুঁতে দাও বাবা, না হলে আমি কালসাপ হয়ে সবল মারবো তোমাকে। মেয়ের এমন সাহস দেখে রাগে বোধ শক্তি হারিয়ে ফেলল নাসের হায়দার। গায়ের সমস্ত শক্তি খাটিয়ে পিউকে একটা থাপ্পড় কষিয়ে দিল। থাপ্পড়ের তাল সামলাতে না পেরে পিউ ডাইনিং টেবিলের চেয়ারের সাথে বাড়ি খেয়ে পড়ে গেল মেঝেতে। কপালের কোনাটা কেটে গড়িয়ে পড়ল রক্ত। পিউ আবারও বলে উঠল, আমাকে মেরে ফেলো বাবা, না হলে তুমি আমার হাতে খুন হবে। নাসের হায়দার বাজ পাখির মতো করে পিউকে থাবা মেরে ধরে টেনে হিঁচড়ে তার গোপন কক্ষে নিয়ে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তুই এইখানেই বন্দি থাকবি হারামজাদি, বলেই বাইরে থেকে দরজাটা লক করে চলে গেল। হাঁটু মুড়ে বসে হাঁটুতে মাথা ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠল পিউ। পৃথিবীতে এমন খারাপ বাবাও আছে? মায়ের হাসি মাখা মুখটা মনে পড়তেই বুকে চিনচিনে ব্যথার অনুভূতি হলো তার। মোহিত সোহাগের নাম্বারে কল করছে। ওপাশ থেকে সোহাগ হ্যালো বলতেই মোহিত এরপর সোহাগের স্টোর রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলতে শুরু করলো, মোহিত তুমি বেঁচে আছো? টিভিতে তোমার নিউজ দেখে আমি বাসায় সকল লাইন কেটে দিয়েছি, যাতে নামিরা বা মা কেউ এই বিষয়ে না জানতে পারে। মামাকে অনেকবার ফোন করে তোমার খবর জেনেছি, কোনোভাবেই নাকি তোমাকে উদ্ধার করা যায়নি। তাহলে কিভাবে বেঁচে ফিরলে? মোহিত স্মিত হাসল। সোহাগকে উদ্দেশ্য করে নরম কণ্ঠে বলল, সময় করে সব বলবো সোহাগ ভাই, আগে প্রয়োজনীয় কিছু কথা বলে নেই। মা বড্ড অবুঝ, মাকে আমার একটু আলগে রাখতে হবে সোহাগ ভাই। প্রথমে মাকে বলবেন আমি 6 মাসের জন্য মিশনে আসি, আমি ফিরলে মা বাংলাদেশে আসবে। যেভাবেই হোক সোহাগ ভাই, মাকে 6 মাস আপনি ধরে বেঁধে রেখে দিবেন। এখানে আমার কিছু জরুরি পেন্ডিং কাজ আছে, ওগুলো কমপ্লিট করেই আমি আপনাদের সবাইকে দেশে ফিরিয়ে আনবো। আমরা আবারও একসাথে হাসি খুশিভাবে বাঁচবো সোহাগ ভাই। সৌম্য বসে আছে মোহিতের সামনে। মোহিত তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কখন কি করতে হবে। খলিলকে একটু ধরে আনার ব্যবস্থা করো সৌম্য, জামাই আদরটা খলিলকে দিয়েই শুরু করব। কোথায় ধরে আনবো স্যার? আহ ক্যাপ্টেন, দুধের বাচ্চার মতো সব বুঝিয়ে দিতে হবে তোমাকে। যেখানে গেলে ওকে 440 ভোল্টে শক দেওয়া যাবে সেখানে। চোখ বড় হলো সৌম্যের, ঠোঁটটা প্রশস্ত হলো মোহিতের। ভাঙা একটি পরিত্যক্ত বাড়িতে লোহার চেয়ারে শক্ত করে মুড়িয়ে বাঁধা হয়েছে গেট কিপার খলিলকে। খলিলের মুখে স্কচ টেপ দিয়ে আটকানো। আগা গোড়া কালো কাপড়ে মোড়ানো এক দানবের মতো ব্যক্তি দাঁড়িয়ে আছে খলিলের সামনে। বজ্রপাতের ঝলকানিতে আর অবয়ব বোঝা যাচ্ছে, কিন্তু চেহারাটা স্পষ্ট নয়। সবেই হুঁশ ফিরেছে খলিলের। হুঁশ ফিরেই নিজের এহেন দুর্দশা আর সামনে দাঁড়ানো আগন্তুককে দেখে রুহু কেঁপে উঠল খলিলের। হঠাৎই ছটফট করতে লাগলো খলিল, কিন্তু হাত পা শক্ত করে বাঁধা, এক বিন্দুও নড়ার শক্তি নেই তার। মুখে অনেকটা কথা বলতে চাইল, সেটা পারল না। খলিলের ছটফটানি দেখে হা হা করে হেসে উঠল যুবক। পাশেই বিকট শব্দে বাজ পড়ল। কেঁপে উঠল খলিল। আজ কি তার জীবনের লীলা খেলা সাঙ্গ হতে যাচ্ছে তবে? ভয়ের আতঙ্ক খলিলের চোখে স্পষ্ট। এটাই চেয়েছিল মোহিত, তার কলিজার টুকরা ভাইকে এই নির্দয় খলিল গলা টিপে হত্যা করেছে।
শুধু কি তাই, মুখে স্কচ টেপ লাগিয়ে দিয়ে কথা বলানোর চিল্লানোর সুযোগটাও পর্যন্ত দেয়নি। যেই মকিতকে বাড়ির কোনো সদস্য ফুলের টোকা পর্যন্ত দেয়নি, সেই মকিতকে এই জানোয়ার টিপে টিপে মেরেছে। কতটা কষ্ট পেয়েছে মকিত। মুকিতের করুণ চেহারা মনে পড়তেই আগ্নেয়গিরির মতো করে জ্বলে উঠল মোহিত। মুখের কাপড় সরিয়ে টর্চ জ্বালিয়ে হাঁটু মুড়ে খলিলের সামনে বসলো। মোহিতের চেহারা দেখে খলিলের অন্তর আত্মা কেঁপে উঠল। মোহিতের পাশেই দুটো ব্যাটারি আর কিছু ক্লিপ যুক্ত রয়েছে তাতে। খলিলের উদ্দেশ্যে মোহিত বলে উঠল, ভয় করছে খলিল চাচা? খলিল মাথা দিয়ে ইশারায় বোঝালো সে ভয় পাচ্ছে। মোহিত হাসতে হাসতে বলল, ভয় পাওয়ানোর জন্যই তো এত আয়োজন খলিল চাচা। আপনি ভয় না পেলে তো আমার সব কষ্টই বৃথা। কথা বলতে বলতে মোহিত ক্লিপগুলো ব্যাটারিতে লাগিয়ে দিল। এরপর খলিলের উদ্দেশ্যে বলে উঠল, এগুলো দিয়েই আপনাকে ইলেকট্রিক শক দিব খলিল চাচা। সেই শখ খেয়ে আপনি তড়পাবেন আর আমি মন্ত্রমুগ্ধের ন্যায় উপভোগ করব। কেমন মজা হবে তাই না? মোহিতের এইসব কথায় পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল খলিলের। মোহিত উঠে দাঁড়ালো, এক টানে খুলে ফেলল খলিলের মুখের টেপ। খলিল হাউমাউ করে কেঁদে উঠল, আমাকে কেন ধরে এনেছেন স্যার? আমার অপরাধটা কি? খলিলের প্রশ্ন শুনে চোয়াল শক্ত হয়ে এলো মোহিতের। কত বড় সাহস! আমাকে প্রশ্ন করা হচ্ছে! পায়ের ভারী বুট দিয়ে পিষে ধরল খলিলের পা। ব্যথায় গগন বিদারী চিৎকার করে উঠল খলিল। মোহিত হাসতে হাসতে বলল, জোরে জোরে চিৎকার কর খলিল, জোরে জোরে চিৎকার কর। আমার মাসুম ভাইকে তো তুই চিৎকার করতেও দেসনি, কিন্তু আমি তোকে সেই সুযোগ দিলাম। তুই যত চিৎকার করবি আমি তত শান্তি পাবো। তোর জন্য আজকে 6 বছর ধরে আমি ভাই ডাক শুনি না। দোকানে কত ভালো ভালো খেলনা, চকলেট, জামা কাপড় দেখি, কিন্তু কিনতে পারি না, কারণ যাকে এগুলো কিনে দেব সেই তো নেই। তুই তাকে শেষ করে দিয়েছিস। বুকের এইখানটাতে কত কষ্ট হয় জানিস? তুই এটা কিভাবে করেছিস খলিল? ওর নিষ্পাপ চোখের জলে কি তোর মন একটুও গলেনি? তুলার মতো ধবধবে সুন্দর গলায় কিভাবে তোর ওই কুৎসিত হাত দিয়েছিস খলিল? দুই হাতের সাহায্যে মোহিত খলিলকে ইঙ্গিত দিয়ে বোঝালো, এতটুকুন বয়স থেকে কোলে পিঠে করে আগলে রেখেছি ওকে আমরা, কোনোদিন আহ শব্দটুকু করতে দেইনি, আর তুই তাকে এত কষ্ট দিয়ে মারলি? চোখের জল মুছে মোহিত খলিলকে প্রশ্ন করলো, তুই কিভাবে মরবি ডিসাইড কর। 440 ভোল্টের শক খেয়ে মরবি, নাকি শ্বাসরোধ করে মরবি? খলিল ভয়ে কেঁদে মিথ্যা বলে বাঁচার আকুতি জানিয়ে যাচ্ছে শুধু। খলিলের এইসব মিথ্যা নাটকে রাগ ধরে গেল মোহিতের সারা শরীরে। বৈদ্যুতিক তারের দুটো মাথা লাগিয়ে দিল লোহার চেয়ারের সাথে লাগানো কটকাতে। দোলে উঠল খলিল। তার সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে শুধু, শক দেওয়া বন্ধ করে। মোহিত আবারও খলিলের উদ্দেশ্যে বলল, কেমন লাগলো? আবার দেব? খলিল ভারসাম্যহীনের মতো করে শুধু তাকিয়ে দেখছে সবকিছু, মুখে কিছুই বলতে পারছে না। সে চোখের সামনে সাক্ষাৎ জমদূত দেখতে পারছে। মোহিত আবারও শক দিল। খলিলের শরীর আবারও ঝাঁকুনি দিয়ে উঠল। এই বয়সে এত শক সে নিতে পারল না। খলিল নিমিষেই মুখ দিয়ে লালা ছুটে গেল। মিনিট 5 পরেই মৃত্যুকে আলিঙ্গন করে নিল খলিল। খলিলের নিস্তেজ হয়ে যাওয়া দেহের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসল মোহিত। দুই হাতের আঙ্গুলের সাহায্যে চোখের জল মুছে ক্যাপ্টেন সৌম্যকে বলে হুঙ্কার দিয়ে উঠল মোহিত। বাধ্য ভিত্তের ন্যায় দৌড়ে এলো সৌম্য। গমগমে কণ্ঠে মোহিতকে বলে উঠল, ভোর হবার আগেই জায়গা ক্লিয়ার করে আগের মতো করে রাখবে, যেন ঘটনাটা কিছুই ঘটেনি। সৌম্য কণ্ঠ খাদে ফেলে মাথা নিচু করে জিজ্ঞাসা করলো, স্যার লাশ কি করব? মোহিত কিছুক্ষণ মৌন থেকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, রাস্তার পাশে যেই বড় ইলেকট্রিক খাম্বাটা রয়েছে না, সেখানে সব ব্যবস্থা করা আছে, জাস্ট শুয়ে দিয়ে আসবে। সকালে যে কেউ ভাববে বজ্রপাত পড়ে মারা গেছে। বলেই এলবো ক্রাসে ভর দিয়ে প্রস্থান নিল মোহিত। রাত 11:35 বজ্রপাতে কমে গিয়ে ঝুপঝাপ করে মোটা মোটা বৃষ্টির ফোঁটা পড়ছে শুধু। নিজের ঘরটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিল স্বর্গ। সকালেই মোহিত ফিরে আসবে হসপিটাল থেকে। মোহিতের কথা মনে পড়তে লজ্জারাঙা হলো স্বর্গের ধবধবে সাদা গাল।
নিজেকে কিভাবে উপস্থাপন করবে সে মোহিতের সামনে। আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে স্বর্গ। অনেক হয়েছে নিজের মনের সাথে নিজের অভিনয়ের যুদ্ধ। নিজেকে শক্ত প্রমাণ করতে গিয়ে বহু কষ্টে গিলে ফেলেছে সকল কান্না, অভিযোগ, অনুযোগ। হসপিটালে বাকি 10 জন ডাক্তারের মতো করে নিজেকে মোহিতের সামনে উপস্থাপন করেছে সে। আর কতদিন চলবে নিজের সাথে নিজের এই কানামাসি? মোহিতকে একান্তে পেলে নিজেকে এইভাবে ধরে রাখতে পারবে না সে। ভাবনার সুতো ছিঁড়ল হঠাৎই দরজায় নখের আওয়াজে। এই টাইমে কেউ আসার কথা নয়। বাপি জরুরি কাজে চিটাগাঙে গিয়েছে। মাম্মা তো ঘড়ির কাঁটা 10-এর ঘরে যেতেই ঘুমিয়ে কাত। আর সুখ, সেও তো মিলিটারির একাডেমিতে ফিরে গেছে বিকালে। তাহলে কে এলো এখন? এত সিকিউরিটি ক্যামেরা ফাঁকি দিয়ে চোরও তো আসার কথা না। তবুও ভয় হলো স্বর্গের মনে। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। 1 পা 2 পা করে এগিয়ে গেল। দরজা অল্প খুলতেই অতি পরিচিত পুরুষালী গন্ধ ভুর ভুর করে নসান্দ্রে বাড়ি খেল। নিমিষেই বুকটা ধক করে উঠল, মন ভারী হলো, চোখ থেকে গড়িয়ে পড়ল জল। দরজা ঠেলে কক্ষে প্রবেশ করলো মোহিত। বহু কষ্টে শক্তি সঞ্চার করে দরজা আটকে দিল স্বর্গ। এলোমেলো পায়ে মোহিতের সামনে এসে দাঁড়ালো। মোহিতের চোখের দিকে তাকিয়ে হঠাৎই জাপটে ধরল মোহিতকে। বাইরে বর্ষণের সাথে পাল্লা দিয়ে চলতে থাকলো স্বর্গের অক্ষি বর্ষণ। বেহায়া মন আর নেত্র কোনোটাই আর আয়ত্তে আনা গেল না। গলার স্লিং খুলে বুকের সাথে মিশিয়ে ফেলল স্বর্গকে মোহিত। কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেল স্বর্গের। শুরু হলো নানান অভিযোগ, অনুযোগ। তুমি আমাকে ধোঁকা দিয়েছ মোহিত, অন্ধের মতো শুধু নিজের পথেই হেঁটেছ, অথচ তোমার সাথে যে আরেকজনের জীবন জুড়ে আছে সেটা ভেবেই দেখনি। আমি কখনো তোমাকে ক্ষমা করব না। তুমি আমার কথা একবারও কেন ভাবলে না? যদি তুমি ফিরে না আসতে, আর আমি কোথায় যেতাম, কি করতাম? তুমি এত বড় অন্যায় কিভাবে করলে আমার সাথে? এই কয়েকটা দিন আমার কাছে কয়েক হাজার বছরের মতো করে ঠেকেছে। আমার বুকে অনেক কষ্ট হয়েছে মোহিত। প্রতিটা মুহূর্তে আমার নিজেকে শেষ করে দেবার ইচ্ছা জেগেছে। তুমি কখনো বুঝতেও পারলে না আমি তোমাকে কতটা ভালোবাসি। অসহায়ের মতো করে কাঁদতে কাঁদতে স্বর্গ হাঁটু মুড়ে মোহিতের পা জড়িয়ে ধরে বসে পড়ল। প্লিজ মোহিত, আমাকে ছেড়ে আর কখনো কোথাও যেও না। আমি বাঁচতে পারবো না, মরে যাব। সহ্য করতে পারবো না আমি। বুকের এইখানে অনেক ব্যথা করে, দম বন্ধ লাগে। স্বর্গের এমন কান্না দেখে মোহিতের নেত্র বেয়ে ফোঁটায় ফোঁটায় টুপটুপ করে গড়িয়ে পড়ল জল। সত্যি তো, সে তো স্বার্থপরের মতো করে কাজ করেছে। মোহিত যদি আর না ফিরতো কোনোদিন, ফুলের মতো পবিত্র মেয়েটা সারাটা জীবন বিধবার তকমা গায়ে জড়িয়ে বেঁচে থাকতো। প্রতিশোধ পরায়ণতা তাকে এত অন্ধ কিভাবে করলো? মোহিত ওয়াসিফ যে তার পিতার আদর্শে আদর্শিত, তার মতো বিচক্ষণ মানুষের দ্বারা এত বড় ভুল কিভাবে হলো? বহু কষ্টে উপুড় হয়ে টেনে তুলল স্বর্গকে, বুকের সাথে মিশিয়ে কপালে, চোখে, মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিল। আবারও বুকে চেপে ধরল। স্বর্গের মাথায় চুমু খেয়ে আহত কণ্ঠে বলে উঠল, সরি বউ, অনেক বড় অন্যায় করে ফেলেছি। এই দেখো, আমি কান ধরেছি। জীবনেও আর কখনো এমন ভুল হবে না। ফুপিয়ে কেঁদে যাচ্ছে স্বর্গ। স্বর্গের এহেন কান্না মোহিতের বুকে সেলের মতো করে ভিজছে। কণ্ঠে সকল দরদ ঢেলে স্বর্গের উদ্দেশ্যে বলে উঠল, ক্ষমা করে দে না জান। তুই ক্ষমা না করলে আমি নিজেকে কঠিন শাস্তি দিব। সাথে সাথে স্বর্গ তার কোমল হাতের তালু দিয়ে ছাপিয়ে ধরল মোহিতের হাত। অসহায় নেত্রে তাকিয়ে থাকলো মোহিতের মুখের পানে। স্বর্গের তুলতুলে নরম হাতের পিঠে তালুতে চুমু খেলো মোহিত। রজনীগন্ধার স্টিকের মতো লম্বা আঙ্গুলগুলোতে আস্তে করে কামড়ে ধরল। শিউরে উঠল স্বর্গ, গলা জড়িয়ে ধরল মোহিতের। জানালার গ্রিল গলিয়ে বৃষ্টির ঝাপটা এসে সামান্য ভিজিয়ে দিল দুজনকে। বেসামাল হলো মোহিত। স্বর্গের চোখের গড়িয়ে পড়া জল চুষে নিল ঠোঁট দিয়ে। উত্তাল হলো বুকের মাঝে জমানো ভালোবাসা। দুজনে ডুব দিল ভালোবাসার সুধা আস্বাদনে। বিমর্ষ মনে নিজের বরাদ্দকৃত রুমে বসে আছে সৌম্য। আজ 2 দিন ধরে না পিউ ফোন তুলছে, না দেখা করছে। চারপাশে এত সহিংসতা যা মনে ভীতি বাড়িয়ে দেয় শুধু। যেই পিউ 1 মিনিটও সৌম্যের সাথে কথা না বলে পাগল হয়ে যায়, সেই পিউ
আজ 2 দিন ধরে ফোন অফ করে রেখেছে। বুকের ভেতর জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে সৌমের। সারাক্ষণ মনটা কু ডেকে চলেছে। নিজের কার্য সাধন করতে গিয়ে নিজের প্রাণ প্রিয়ার ক্ষতি করে ফেলল না তো? নাসের হায়দার সাংঘাতিক একজন মানুষ। টাকা পয়সা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। নিশ্চয় কিছু জানতে পেরে পিউকে কিছু করে দিয়েছে। না, আর এক মুহূর্তও দেরি করা যাবে না। মেজর মোহিতকে সব কিছু জানাতে হবে। চিন্তিত মুখে গায়ের ইউনিফর্ম জড়িয়ে ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে গেল ক্যাপ্টেন সৌম্য সাহারিয়ার। 2 দিন পর খলিলের লাশ পাওয়া গিয়েছে বড় রাস্তার মোড়ের বৈদ্যুতিক খাম্বার নিচে। বজ্রপাতে মারা গিয়েছে সে। মাথার চুলগুলো পুড়ে গেছে। বিশ্রী রকম কালো হয়ে গিয়েছে তার লাশ। আজকে বাদ জোহর তার জানাজা। নিমিষেই কোয়ার্টারের প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে গেল এই খবর। ক্রু হাসল মোহিত। নেক্সট নাসের হায়দারের পালা। তাকে মোহিত শাস্তি দিবে না, তার শাস্তির ব্যবস্থা ভিন্ন। তাকে দেশদ্রোহিতার শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে মোহিত নিজে। আজীবন জেলে পচে মরবে সে। মনে মনে এইসব ভাবতেই কফি খেতে খেতে আনমনেই হেসে উঠল মোহিত। পাশেই নাফিজ আর স্বর্গ ব্রেকফাস্ট করছিল। মোহিতের আচমকা এমন হাসি তাদের সুবিধার ঠেকল না। তবুও কেউ কিছুই প্রশ্ন করল না মোহিতকে। হঠাৎই মোহিতের ফোনটা ভো ভো আওয়াজ তুলে ভাইব্রেট হতে লাগলো। ক্যাপ্টেন সৌম্যের কল দেখে দ্রুত তা রিসিভ করে কানে তুলল। অপর পাশ থেকে সৌম্য আহত আওয়াজ ভেসে এলো। স্যার, আজ 3 দিন ধরে পিওর কোনো খোঁজ পাচ্ছি না। যা বোঝার বুঝে গেল মোহিত। 2 দিন রেস্ট নিয়ে নাসের হায়দারের বন্দোবস্ত করতে চেয়েছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে আজকে রাত্রেই একা অ্যাকশনে নামতে হবে তাকে। সৌম্যকে আশ্বস্ত করে ফোনটা কেটে দিল মোহিত। ক্রিমিনাল ভিজিটিং রুমে বসে আছে স্বর্গ আর মোহিত। আহিয়ানকে দেখার জন্য এসেছে তারা। মোহিত যখন শুনেছে আহিয়ানের মানসিক সমস্যা দেখা দিয়েছে, তখন থেকেই দেখা করার চেষ্টা করছে, কিন্তু সময় স্বল্পতার জন্য সে পারেনি। কিছুক্ষণ পর 2 জন কারারক্ষী আহিয়ানকে ধরে আনলো। আহিয়ানের এমন শোচনীয় অবস্থা দেখে কোথাও একটু মন খারাপ হলো মোহিতের। মোহিতকে দেখে আহিয়ান যেন আকাশের চাঁদ হাতে পেল। দৌড়ে এসে মোহিতকে জাপটে ধরল। মেজর মোহিত ওয়াসিফ, আমি জানতাম তুমি আসবে। তোমাকে আমি আগেই দেখে নিয়েছি। পাপের বিনাশ তোমার হাতেই হবে, তাই না বলো? এত স্মার্ট একটা ছেলে কেমন হয়ে গেছে নিমিষেই। মোহিতের মনে হঠাৎই একটু দয়া হলো। সব কিছু স্বাভাবিক থাকলে আহিয়ানকে আরেকটা চান্স দিবে মোহিত। সেজন্য তার যা যা করতে হয় সে সব করবে। স্বর্গের দিকে তাকিয়ে স্বাভাবিক মানুষের মতো করে বলে উঠল, স্বর্গ, তুমি মলিন হয়ে গেছো। তোমাকে এমন ভালো লাগে না। তুমি সবসময় প্রাণবন্ত থাকবে, ঠিক আছে? ভিজিটিং আওয়ার শেষ হতেই মোহিত স্বর্গ উঠে দাঁড়ালো। কারারক্ষী আহিয়ানকে বগল দাবা করে ধরে নিয়ে যেতে উদ্যত হলো। হঠাৎই আহিয়ান ডেকে উঠল, স্বর্গ। পেছন ফিরে তাকালো স্বর্গ। মৃদু হেসে আহিয়ান বলে উঠল, আমি তোমাকে সত্যি আমার কোত্রে পেতে চেয়েছিলাম, কিন্তু উপায়টা ছিল অপরাধের। অন্ধকার নিশুতিতে সাগরিকা নিবাসের পাঁচিল টপকে উঠে গেল 2 জন তাগড়া যুবক। পাঁচিল টপকানোর কৌশলে মনে হচ্ছে তারা এই কাজ আরও আগেও বহুবার খুব সুনিপুণভাবে করেছে। কোমরে গুজে রাখা রিভলভারটাকে 2 হাতে পজিশন করে ধরে ধীরে ধীরে সামনে আগাতে থাকল। আশেপাশে ভালোভাবে যুবক দুটো খেয়াল করে দেখল কেউ আছে কিনা। না, কেউ দেখছে না। ভেতরে প্রবেশের এটাই উপযুক্ত সময়। দুতলা বাসাটির নিচ তলায় কিচেন। সেই কিচেনের জানালার একটা পাল্লা খোলা দেখা যাচ্ছে। যুবক দুটির চোখ চকচক করে উঠল। পরিবেশ আর সুযোগ সব মিলিয়ে যেন সোনায় সোহাগা। ইজি চেয়ারে বসে দোল খাচ্ছেন নাসের হায়দার। জীবনের সব সুখ যেন হাওয়ায় মিলিয়ে যেতে চাইছে তার। হঠাৎই আশরাফ চৌধুরী গিরগিটির ন্যায় রং বদল করে ফেলছে। মেজর মোহিত ফিরে এসে সব প্ল্যানিং প্রোগ্রাম পণ্ড করে দিচ্ছে। এদিকে মেয়েটাও অনেক তথ্য হাতিয়ে নিয়েছে। মায়ের মতো তাকেও চিরতরে শেষ করে দেয়াই বুদ্ধিমানের কাজ হবে মনে হচ্ছে। না, আর ভালো লাগছে না। সবকিছু পানসে লাগছে।
পানসে সময়কে একটু স্বাদ যুক্ত করতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। পছন্দের হুইস্কির বোতল থেকে ঢেলে নিলেন এক প্যাগ হুইস্কি, সাথে দিলেন কয়েক টুকরো বরফ। চোখ বন্ধ করে প্রথম চুমুক দিতেই গলায় তিতাকুটে ঝাঝালো স্বাদ অনুভূত হল। হুইস্কি গ্লাস হাতে ধীরে ধীরে বারান্দায় পাতা সোফাটাতে বসলেন। এখান থেকে বকুল ফুলের গাছটা ভালো দেখা যায়, কিন্তু ইলেকট্রিসিটিহীন পরিবেশ অন্ধকার কবরের মতো মনে হয়। বকুল গাছ সম্পূর্ণ না দেখা গেলেও হালকা বাতাসে দোল খাওয়া পাতার খচ খচ শব্দ শোনা যাচ্ছে। 20টি বছর ধরে এই বকুল গাছ দেখেই জীবন পার হয়ে গেল। না, হুইস্কিতে ভালো নেশা হচ্ছে না আজ। পুরনো অতীতের ক্ষতগুলো তাজা হয়ে উঠে নেশা কাটিয়ে দিচ্ছে। সালটি 1996। ঘর আলো করে চাঁদের মতো একটি পুত্র সন্তান এসেছিল নাসের আর সাগরিকার ঘরে। নাসের তখন সাধারণ একজন লেফটেন্যান্ট। খুবই সামান্য বেতন ছিল তার। সেই অল্প বেতনে নাসের আর সাগরিকার চললেও সন্তান আসার পর হিমশিম খেতে হতো তাদের। সাগরিকার বুকের দুধ খুবই কম ছিল, শিশুটি সারাদিন কাঁদতে থাকত করুণ সুরে। সামান্য বেতনে বাসা ভাড়া, বাজার খরচ সব চালাতে হতো। এরপর যুক্ত হলো বাচ্চার দুধ। এত অভাব অনটনের মধ্যেও সাগরিকা ছিল হাসি খুশি। ছেলেটার বয়স যখন 2 তখন কঠিন এক ব্যাধিতে আক্রান্ত হল সে। চিকিৎসা করেও কোনো ভালো হবার লক্ষণ দেখা যাচ্ছিল না। একদিকে অনাহারে জীবনযাপন, তার মধ্যে বাচ্চা নিয়ে যুদ্ধ, নির্ঘুম রাত্রি যাপন। হঠাৎই সম্পর্কে বিতৃষ্ণা এসে গেল দুজনের। ছেলেটা একদিন খুবই অসুস্থ হয়ে পড়ল। এদিকে মাসের শেষ প্রায়, হাতে কোনো টাকাই নেই। ছেলেটা এক নাগারে কেঁদেই যাচ্ছে। কাঁদতে কাঁদতে হঠাৎই খিঁচুনি উঠে ছেলেটা কোনো কিছু বুঝে উঠার আগেই মৃত্যু কোলে ঢলে পড়ল। সাগরিকা একটুও কাঁদল না সেদিন, শুধু আমার দিকে তাকিয়ে বলল, টাকাহীন পুরুষের একটা নেড়ি কুত্তার সমান দামও নেই। একদিকে পুত্র শোক, অন্যদিকে সাগরিকার এহেন অপবাদ। সব মিলিয়ে মাথা ঘুরে উঠল। পৃথিবীর সমচেয়ে অসহায় মনে হল নিজেকে। ধীরে ধীরে পুত্র শোক কাটিয়ে উঠলাম ঠিকই, কিন্তু দুজন দুই মেরুর মানুষ হয়ে একই ছাদের নিচে বসবাস করতে লাগলাম। হঠাৎই একদিন দিনাজপুর বর্ডার এলাকায় ট্রান্সফার হলো আমার। চূড়াই পথে বিভিন্ন জিনিস আসে, ওখানে গিয়ে জানতে পারলাম এসব দেখেও না দেখার ভান করলে শুধু টাকা আর টাকাই আসে। এমন কথায় চোখ চকচক করে উঠল আমার। এমন পরিস্থিতিতে পরিচয় হলো আহমেদ কসাইয়ের সাথে। বিশাল ব্যবসা তার, মানুষ পাচারের ব্যবসা। লোকটি আমাকে আশার আলো দেখালো, বিনিময়ে আমার সাহায্য প্রার্থনা করল। আমিও রাজি হয়ে গেলাম। টাকার লোভকে হাতছাড়া করবে। আমি নিজেই গাড়ি করে মানুষ বর্ডার পার করে দিলাম। 1 বছরের ব্যবধানে লাখপতি হয়ে গেলাম। ঢাকায় জমিও কিনে ফেললাম। খুশি হয়ে সাগরিকাকে গড়ে দিলাম 2 তলা একটি বাড়ি। আহমদ কসাই নিমিষেই নাম ধাম বদলে বিশিষ্ট সমাজসেবী আশরাফ চৌধুরী হয়ে গেল। আর আমি হলাম তার বিশ্বভাজন ব্যক্তি। এমন কোনো কাজ নেই যেখানে আমি তাকে সাহায্য করিনি। পিউ পেটে এলো। সাগরিকা খুশিতে পাগল হয়ে গেল। টাকা সন্তান দুটোই একসাথে। সুখ যেন সত্যিই ধরা দিল এবার। আমি ঢাকায় শিফট হলাম আবার। পিউ এর বয়স তখন 4। একদিন আমার আর আশরাফ চৌধুরীর সকল কথা শুনে ফেলল সাগরিকা। শুনেই আমাকে ঘৃণা করতে লাগলো, সংসারে অশান্তি শুরু করে দিল। আমার নামে ক্যান্টনমেন্টে বিচার দেবে সেই ভয় দেখাতে লাগলো। আমার এতদিনের গড়া সুখ, টাকা, এই নির্বোধ মহিলা এক নিমিষেই শেষ করে দিতে চাইল। যখন টাকা ছিল না তখনও কথা শোনাতো, যখন টাকা দিয়ে ভরিয়ে দিলাম তখন আবার টাকা প্রাপ্তির উৎস খুঁজতে লাগলো। মেয়েদের মন কে বুঝতে পারবে যে তাদের কখন কি চাই।
টাকার নেশা ততদিতনে আমাকে বদ্ধ উন্মাদ করে দিয়েছিল। সাগরিকা বিভিন্ন ভয়ে ভীতি দেখিয়ে চুপ করিয়ে নজরদারিতে রাখলাম। সাগরিকা এক রাতে পিউকে কোলে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমার সন্তান নিয়ে আমার বাসা থেকে পালিয়ে যাচ্ছে আমার নামে আর্মি হেডকোয়ার্টারে বিচার দিতে। রক্ত গরম হলো মুহূর্তেই। পিউকে ছো মেরে নিয়ে বন্দি করে দিলাম স্টোর রুমে। কাঁদতে কাঁদতে মেয়েটা কখন ঘুমিয়ে গেছে কে জানে। রাগ সংবরণ করতে না পেরে প্যান্টের বেল্ট খুলে সাগরিকার গলায় চেপে ধরলাম। হারামজাদি, বিচার দিবি আমার নামে? তোর কথার জন্যই তো হারাম পথে টাকা কামাতে গেলাম। তুইই তো আমাকে রাস্তার কুকুরের সাথে তুলনা করেছিলি। তোকে রাজপ্রাসাদ গড়ে দিলাম, তবুও এখন মনে ধরছে না তোর। জিভ বেরিয়ে এলো সাগরিকার, অসহায় চোখে তাকিয়ে থাকলো আমার দিকে। অনেক কিছু বলতে চাইল কিন্তু পারল না। সেসবে আমার কিচ্ছু যায় আসে না। ধস্তাধস্তির এক পর্যায়ে নিস্তেজ হলো সাগরিকা। নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। নিমিষেই রাগ পানি হলো আমার, কিন্তু সাগরিকা আর নেই। কোথায় লুকাবো এই লাশ? সাগরিকার 3 কুলে কেউ নেই যে খোঁজ করতে আসবে। কিন্তু মেয়েটি তো মাকে খুঁজবে। কোদাল নিয়ে চলে গেলাম বাড়ির পাশের খালি জায়গাটায়। গভীর গর্ত করে পুঁতে দিলাম ভালোবাসার সাগরিকাকে। লাগিয়ে দিলাম বকুল ফুলের চারা। স্মৃতিচারণ করতে করতে পুরো বোতল সাবার করে ফেলল নাসের হায়দার। এবার তার প্রচুর ঘুম পাচ্ছে। ইজি চেয়ারে বসেই মুহূর্তেই তলিয়ে গেল ঘুমের রাজ্যে। বহু কসরতের পর জানালার গ্রিল খুলতে সক্ষম হলো যুবক দুটো। রান্নাঘরের জানালা দিয়ে ঢুকে গেল বাসার ভেতর। অন্ধকারে হাতড়ে হাতড়ে খুঁজতে লাগলো পিউ এর কক্ষ। দুতলা বাড়িটিতে মোট 12টি রুম রয়েছে। কোনটাতে আছে পিউ? অন্ধকারে ছোট টর্চ জ্বালিয়ে খুঁজেও সারা বাড়িতে পিউ এর কোনো খোঁজ পাওয়া গেল না। নিস্তব্ধ পরিবেশে হঠাৎই ফুঁপিয়ে কান্নার আওয়াজ পাওয়া গেল। চকিত হল যুবকদ্বয়ের কান। কান খাড়া করে শব্দ অনুসন্ধান করে এগুতে এগুতে একটি তালাবদ্ধ দরজার সামনে এসে হাজির হলো তারা। আরেকটু সজাগ হতেই বুঝতে পারল এই রুম থেকেই কান্নার আওয়াজ আসছে। দ্রুত ব্যাকপ্যাক থেকে লক কাটার টুলস বের করে শক্ত পেশির শক্তিতে কেটে ফেলল লক। সহকারীকে পাহারায় রেখে টিপটিপ করা বুক নিয়ে ঢুকে পড়ল কক্ষের ভেতর। টর্চের আলো ফেলতেই ভয় কেঁপে উঠল পিউ। নিজের অতিপরিচিত প্রাণপ্রিয় পুরুষকে দেখে দাঁড়িয়ে গেল। দৌড়ে এসে গলা জাপটে ধরে ফুঁপিয়ে উঠল। ভালোবাসার মানুষের এমন করুণ পরিস্থিতি সহ্য হল না প্রেমিক পুরুষের। গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। পিউ কান্না থামিয়ে শার্টের কলার ধরে বলে উঠল, আমাকে এখান থেকে নিয়ে চলো সৌম্য। বাবা আমাকে আমার মায়ের মতো মেরে ফেলবে। উপর নিচ মাথা ঝাঁকালো সৌম্য। অবশ্যই সে আজ নিয়ে যাবে তার ভালোবাসাকে। হাত ধরে প্রস্থান করতে নিলেই দাঁড়িয়ে গেল পিউ। 1 মিনিট সৌম্য। দৌড়ে চলে গেল নিজের কক্ষে। লুকিয়ে রাখা ফোন আর রেকর্ডার ডিভাইস নিয়ে কিয়তক্ষণ বাদেই ফিরে এলো। ধীরে ধীরে পা ফেলে তারা চলে এলো রান্নাঘরে। মেজর আদ্রিয়ান লাফিয়ে নেমে গেল বাইরে। সৌম্য পিউকে কোলে তুলে বাইরে বের করে দিল। মেজর আদ্রিয়ান ধরে ফেলল পিউকে। সৌম্য ঝাঁপিয়ে পড়ল এরপর। খুব সাবধানে গেট ক্রস করে গাড়িতে এসে বসল। মেজর আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিয়ে চলতে লাগলো। সকাল হতেই দরজায় ধূপধাপ বাড়ির আওয়াজে ঘুমের ব্যাঘাত ঘটল নাসের হায়দারের। আবারও ঘুমের চেষ্টা চালালো সে, কিন্তু চিৎকার চেঁচামেচিতে ব্যর্থ হল। রাগে মুখে খারাপ গালি উচ্চারণ করে দরজা খুলতেই আর্মি স্পেশাল ফোর্সের পুলিশ দেখে অবাক হয়ে জানতে চাইল, আপনারা কি চাই আমার কাছে? 2টো সোলজার গাড়ির ভেতর থেকে শাবল, করাত আর কোদাল নিয়ে এলো।
এসব যন্ত্রপাতি দেখে চোখ কপালে উঠল নাসের হায়দারের। 20 বছর ধরে যত্ন করা বকুল ফুলের গাছটি নিমিষেই কেটে ফেলল নবাগত দুজন সোলজার। কোদাল দিয়ে কুপিয়ে শাবলের সাহচর্যে উপরে ফেলল গাছের মূল। আরও কিছুক্ষণ খনন করতেই বেরিয়ে এলো একটি এলোমেলো কঙ্কাল। সকলের চক্ষু চড়ক গাছে পরিণত হল। পুলিশ অফিসার নির্দেশ দিলেন, এরেস্ট হিম। দুজন সিপাহী হ্যান্ডকাফ পরিয়ে দিল নাসের হায়দার এর হাতে। টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো তাকে গাড়ির কাছে। কোর্ট মার্শাল বসানো হয়েছে নাসের হায়দার এর জন্য। বিচারক হিসেবে রয়েছেন আর্মি জেনারেল এবং বিচার বিভাগের একজন বিচারক, সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত দুজন উকিল। নাসের হায়দারকে হ্যান্ডকাফ পরিয়ে টেবিলে বসানো হলো। সামনে তার কোর্ট রুমের জন্য বরাদ্দকৃত মাইক্রোফোন। পিউকে ডাকা হলো। শুরু হলো বিচার কার্য। একের পর এক পাল্টাপাল্টি প্রশ্ন চলছে। পিউ তার হাতে থাকা সমস্ত প্রমাণ আর্মি জেনারেল এর কাছে পেশ করল। সকল প্রমাণাদির ভিত্তিতে এবং নিজের স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হল নাসের হায়দারকে, আর আশরাফ চৌধুরীকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয়া হল। মেয়ের দিকে তাকিয়ে স্মিত প্রাণহীন হাসলেন নাসের হায়দার। ঘৃণায় মুখ ফিরিয়ে নিল পিউ। পুলিশ নাসের হায়দারকে নিয়ে যেতে উদ্যত হতেই আসামিপক্ষের উকিল পিউকে জিজ্ঞেস করলেন, আপনি কি আপনার বাবার উদ্দেশ্যে কিছু বলতে চান? উকিলের কথা শুনে পিউ ধীর পায়ে নাসের হায়দার এর সামনে এলো। সে অনেক কিছুই বলতে চায় বাবা নামের এই অমানুষটাকে, কিন্তু বলতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। কিছুক্ষণ মৌন রইল পিউ, এরপর মাথা উঁচু করে নাসের হায়দার এর চোখে চোখ রেখে বলে উঠল, পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা তুমি, তোমাকে আমি ঘৃণা করি। দূর হয়ে যাও আমার সামনে থেকে। নাসের হায়দার এর চোখে নীল বেদনার জল দেখা গেল। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে কলিজা মোচড়ে উঠল তার। কিছুই বলতে পারলেন না পিউকে। কেউ বুঝি গলা টিপে ধরে আছে। বহু কষ্টে গলার স্বর স্বাভাবিক করে শুধু বলে উঠল, কোনো বাবাই পৃথিবীতে খারাপ হয়ে জন্ম নেয় না রে মা। পরিস্থিতি বাবাদেরকে খারাপ করে দেয়। শুধু খারাপ নয়, জঘন্য থেকে জঘন্যতম। কথাটি বলে আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না নাসের হায়দার। পুলিশের আগে আগে চলে গেলেন কারাগারের দিকে। হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়ল পিউ। সৃষ্টিকর্তা তার জন্য কি একটুও বাবা মায়ের আদর রাখতে পারল না? দুজনকেই দুই ভাবে কেড়ে নিতে হল। পিউয়ের কান্নায় সৌম্যের চোখেও জল এসে গেল। আর্মি জেনারেল পিউকে উদ্দেশ্য করে সান্ত্বনার বাণী দিয়ে প্রস্থান করলেন। স্বর্গ এসে জড়িয়ে ধরল পিউকে। কোনোমতে শান্ত করে স্বর্গ পিউকে তার সাথে নিয়ে যাবার জন্য প্রস্তুতি নিল। সকল পরিস্থিতি যেন আশরাফ চৌধুরীর প্রতিকূলে। শালা নাসের হায়দার তাকে চূড়ান্ত ফাঁসিয়েছে। এদিকে মন্ত্রী মোশতাক আহমেদ ফোন তুলছে না। বেটা নির্ঘাত মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এদিকে আমি শুলে চড়ে আছি আর ওইদিকে উনি মস্তি করে ঘুরছে। আরও বার চারেক মোশতাক আহমেদের নম্বর ডায়াল করে রাগে ফোন ছুঁড়ে মারলেন আশরাফ চৌধুরী। মেজর মুহিতকে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াতে পারলে মনে একটু শান্তি পাওয়া যেত। রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে আশরাফ চৌধুরীর। আশরাফ চৌধুরীর বাড়ির চারপাশ ঘিরে ফেলেছে জনগণ। ক্রমাগত ঢিল ছুঁড়ে জানালার কাচ ভাঙছেন ক্রুদ্ধ জনতা। আইনের বিচারের আগে তারাই বিচার করবেন এই জানোয়ারের। তাদের বোকা বানিয়ে তাদের নাকের ডগায় বসে এসব কুৎসিত অপকর্মের শোধ আজকেই তুলবেন তারা। কিছু মানুষ গেট টপকে ভেতরে ঢুকে গেল। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তাকে কোথাও পাওয়া গেল না আশরাফ চৌধুরীকে। আরও কিছু ভাঙচুর করে চলে গেলেন তারা। কিছু মানুষ সুযোগ পেতেই ঘর থেকে দামি জিনিস নিতেও ভুললেন না।
আশরাফ চৌধুরী তার গোপন কামরায় ঘাপটি মেরে বসে আছেন। মানুষের সকল কথাই তিনি শুনতে পাচ্ছেন। কেউ কেউ নাখাস ভাষায় গালিগালাজও করে যাচ্ছেন। আশরাফ চৌধুরী মনে মনে ভাবলেন, পরিস্থিতি খালি একবার স্বাভাবিক হোক, সবকটাকে চামড়া তুলে লবণ মরিচ লাগাবো। পিউ কিছুক্ষণ আগেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। এসির পাওয়ার কমিয়ে একটা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল স্বর্গ। 30 মিনিট যুদ্ধ করেও চোখে ঘুম আনতে পারল না সে। ইদানিং মুহিতের বুকে না শুলে ঘুমই আসতে চায় না তার। মুহিত নামক অস্তিত্ব তার সকল অভ্যাস বদ অভ্যাসে পরিণত করেছে দিনে দিনে। আরও কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসল স্বর্গ। পিউকে ভালোভাবে পর্যবেক্ষণ করে শব্দ না করে বিছানা থেকে নেমে দাঁড়াল। এরপর পা টিপে টিপে দরজার দিকে এগুতে লাগল। আস্তে করে দরজা খুলে রুমের বাইরে এসে বাহির থেকে দরজা চাপিয়ে দিল। এদিকে নিজের প্রয়োজনীয় সকল কাজ গুছিয়ে ব্যাগ গুছাচ্ছে মুহিত। সকালে সে তার নিজের কোয়ার্টারে ফিরে যাবে। এখানে থেকে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে তার। নাফিজ মাহমুদ বা স্বর্গ কারো কাছেই এমন প্রশ্নের সম্মুখীন হতে চায় না মুহিত, যার উত্তর তার জানা নেই। নিজের বাসা থেকে যেই কাজ যত কমফোর্টলি করা যায় অন্যের বাসায় সেটা ততটাই আনইজি। মায়ের জন্য মুহিত এতদিন এখানে পড়েছিল। নামিরা ফিরে এলে মুহিত সবাইকে নিয়ে তার বাবার পুরাতন বাড়িটাতে উঠবে। আবার একসাথে হেসে খেলে বাঁচবে তারা। এবার যে পথের কাটা হয়ে সামনে দাঁড়াবে তাকেই মূল সমেত উপড়ে ফেলবে মুহিত। যেই গ্লানি এই 6 বছর টেনেছে তারা প্রত্যেকে, তার আর পুনরাবৃত্তি হতে দেবে না সে কিছুতেই। দরজার সামনে কারো হাঁটার শব্দে সজাগ হল মুহিত। মৃদু শব্দে নখ হতেই ঠোঁটে ফুটল প্রাপ্তির হাসি। দরজার ওপাশে কে আছে বুঝতে ন্যানোসেকেন্ড সময়ও লাগল না তার। সহসাই রুমের লাইট নিভিয়ে খুট করে দরজা খুলে হেঁচকা টানে কোলে তুলে ফেলল স্বর্গকে। আদুরে বিড়ালের ন্যায় মুহিতের গলা জড়িয়ে ধরে থুতনিতে মুখ গুজল স্বর্গ। এরপর মুহিতের গলায় নাক ডুবিয়ে লম্বা এক নিঃশ্বাস নিল। মুহিতের গায়ের গন্ধে আপনা আপনি চোখ বন্ধ হয়ে এলো তার। এখন ভালো ঘুম হবে। স্বর্গকে বিছানায় এনে বসিয়ে দিল মুহিত। তার চলে যাওয়ার কথা এখনো বলেনি স্বর্গকে। কিভাবে কথাটা শুরু করবে সেটাও জানে না। মুহিত জানে চলে যাবার কথা শোনা মাত্রই মেয়েটা কষ্ট পেয়ে কেঁদে দিবে। কিন্তু মুহিতের যেতেই হবে। আরও দুটো পথের কাঁটা এখনো তুলতে বাকি আছে যে। নীরবতা ভেঙে আদুরে কণ্ঠে বলে উঠল মুহিত, তুমি না বলেছিলে আজকে আসবে না? পিউ এর সাথে ঘুমোবে। ঠোঁট উল্টালো স্বর্গ। এই মানুষটার সামনে আসলে তার যত ধরনের বাচ্চামো আছে সব করতে ইচ্ছে করে। মুহিতের শার্টের বাটনে আঙ্গুল খুঁটতে খুঁটতে বলল, তোমাকে ছাড়া ঘুম আসছিল না জানো, 1 ঘন্টা ধরে এভাবে চোখ বন্ধ করে রেখেছি আমি। বলেই হাত দিয়ে চোখ টিপে ধরে মুহিতকে দেখালো। মেয়েটির এমন কিউট ফেস দেখে ঠোঁট কামড়ে হেসে উঠল মুহিত। স্বর্গকে উদ্দেশ্য করে মুহিত বলল, চলো আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। ভোর হবার আগেই চলে যাবে কেমন? বড় বড় চোখ মেলে 2 ঠোঁট ফুলিয়ে স্বর্গ জবাব দিল, থু। ডিম লাইট জ্বালিয়ে এসির পাওয়ার কমিয়ে কাঁথা জড়িয়ে স্বর্গকে বুকে টেনে শুয়ে পড়ল মুহিত। এই মুহূর্তে যেন তুলতুলে শরীরের এই উত্তাপটাই প্রয়োজন ছিল মুহিতের। মুহিতের পেশিবহুল হাতের নিচে গুটিসুটি মেরে মুহিতের বুকে চুপ করে শুয়ে শুয়ে এক শয়তানি ফন্দি আটল স্বর্গ। হঠাৎই মুহিতের বাইসেপ পেশিতে কামড়ে ধরল স্বর্গ। আকস্মাৎ আক্রমণে ককিয়ে উঠল মুহিত। সর্বোচ্চ শক্তি দিয়ে কামড়ে ধরেছে স্বর্গ। ইদানিং নাকি মুহিতকে দেখলেই তার দাঁত কিরমির করে কামড়ানোর জন্য। দাঁত পিষে সবটা সহ্য করল মুহিত।
একদিকে মামাতো বোন, আবার প্রেমিকা, তার মধ্যে বউ। এমন বাম্পার অফার পেতে প্লহলে একটু কষ্ট তো সহ্য করতেই হবে। কিছুক্ষণ বাদে মুখ সরিয়ে মুহিতের বুকে ঘাপটি মেরে রইল স্বর্গ। মুহিত নরম কণ্ঠে জানতে চাইল, মাংস খাওয়া শেষ মনা? স্বর্গ আস্তে করে বলল, হুম। স্বর্গকে একটু লজ্জা দিতে মুহিত আহ্লাদি স্বরে বলে উঠল, আমি তো সহ্য করে নিলাম, এখন আমি যদি খেতে শুরু করি তুমি সহ্য করতে পারবে তো বউ? মুহিতের মধুমাখা স্বরে তনুমন জ্বলে উঠল স্বর্গের। লোকটা দিনে দিনে বদের হাড্ডিতে পরিণত হচ্ছে। কিন্তু যত যাই হোক, আজকে সে মুহিতের কাছে কিছুতেই ধরা দিবে না। হঠাৎই কথা ঘুরাতে বলে উঠল, বিলি কেটে দাও, ঘুম পেয়েছে। স্বর্গের ঘুম ঘুম কণ্ঠে বেসামাল হতে ইচ্ছে কাছে মুহিতের, কিন্তু নিজেকে কন্ট্রোল করে স্বর্গকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিল। মুহিতের মনে হলো তার চলে যাবার ব্যাপারে স্বর্গকে এখন বলাটাই বুদ্ধিমানের কাজ হবে। কিছুক্ষণ ইতস্তত করে মুহিত বলে উঠল, একটা কথা ছিল। হু বলো, শুনছি। আমি কাল ফিরে যাচ্ছি আমার কোয়ার্টারে। কথাটা শোনামাত্র লাফ দিয়ে বসে গেল স্বর্গ। অবাক হয়ে জানতে চাইল, চলে যাচ্ছ মানে? স্বর্গের ডেসপারেট ভাব দেখে মুহিত স্বর্গকে কাছে টেনে নিজের কোলে বসাল। এরপর নিজের সাথে জড়িয়ে ধরে পিঠে হাত বুলাতে বুলাতে বলল, কিছু কাজ আছে, ওগুলো দ্রুত শেষ করে তোমাকে একবারে আমার কাছে নিয়ে যাব। মনে করো সেই কাজগুলোই দ্রুত শেষ করতে যাচ্ছি। মুহিত চলে যাবে ভাবতেই মন ভার হলো স্বর্গের। যেহেতু মুহিত বলেছে তার কাজ আছে, সেহেতু স্বর্গ কোনোভাবেই বাধা দিবে না মুহিতকে। আর মুহিত যেহেতু নিজে থেকে বলেনি কি কাজে যাচ্ছে, তাই স্বর্গ ও আগ বাড়িয়ে জিজ্ঞেস করে মুহিতকে বিব্রত করল না। ভেজা কণ্ঠে মুহিতকে শক্ত করে জড়িয়ে ধরে অনুরোধ করে বলল, যেখানেই যাও আমার মুহিতকে অক্ষত অবস্থায় আমার কাছে ফেরত দিবে। প্রমিস। স্বর্গের কপালে অনেকগুলো চুমু খেয়ে মুহিত বলল, প্রমিস। পেরিয়ে গেছে 2 দিন, আশরাফ চৌধুরীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রিপোর্টার, জনগণ, ছোট বড় ইউটিউবার সবাই মিলে ভিড় করে আছে আশরাফ চৌধুরীর বাড়ির সামনে। একটা জলজ্যান্ত মানুষ গায়েব হয়ে গেল নিমিষেই, কেউই টের পেল না। যত ধরনের যানবাহন আছে প্রত্যেকটা জায়গায় খোঁজ নেওয়া হলো। আশরাফ চৌধুরীর ছবি দিয়ে বিজ্ঞাপন দেয়া হলো, ধরিয়ে দিন। মুহিতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। গেল কোথায়? হঠাৎই মুহিত সৌম্যকে উদ্দেশ্য করে বলে উঠল, ক্যাপ্টেন চলো আহিয়ানকে দেখে আসি। বলেই বাঁকা হাসল মুহিত। ঢাকার নামিদামি একটি হোটেলের বিলাসবহুল কক্ষে 2 মেয়েকে নিয়ে ফুর্তিতে মেতেছে মন্ত্রী মোশতাক আহমেদ। ফুর্তির সময় ফোন কলে ডিস্টার্ব করা একদম পছন্দ নয় তার। তার মতে যে ব্যক্তি প্রতিদিন নতুন দেহের স্বাদ না পেয়েছে তার জীবন বৃথা। মনের মধ্যে আফসোস নিয়ে মরার কোনো স্বাদ নেই তার। যতদিন বাঁচবে ফুর্তি করেই বাঁচবে। ক্ষমতা বড়ই ভয়ঙ্কর জিনিস। ক্ষমতা থাকলে টাকা থাকে, আর টাকা থাকলে বাঘের চোখও কেনা যায়। না হলে তার মতো এক বুড়ো চুষা আমের কাছে কচি হট মেয়েগুলো শয্যাসঙ্গী হতে কেন আসবে? নিজের ক্ষমতার দাপটে নিজেই হো হো করে হেসে উঠল। 2 মেয়ে বয়স 20 কি 22, খুবই ছোট ছোট পোশাকে মোশতাক আহমেদের গায়ে পড়ে ঢলাঢলি করছে, আর মোশতাক আবেশে চোখ বন্ধ করে সুরাপানে ব্যস্ত। হঠাৎই খুট করে খুলে গেল দরজা। ঘরে প্রবেশ করল 3 জন উঁচু চওড়া কালো কাপড় পরিহিত আগন্তুক। হঠাৎ রুমের মধ্যে কারো আগমনে মেয়েগুলো দৌড়ে বিছানার সাদা চাদরে নিজেকে আবৃত করল। হঠাৎই একজন কালো কাপড় পরিহিত লোক মেয়েগুলোর উদ্দেশ্যে গর্জে উঠে বলল, গেট আউট। ভয় মেয়েগুলো দ্রুত প্রস্থান করল। রুমে হঠাৎ কারো আগমনে ভরকে গেল মোশতাক আহমেদ।
মুহূর্তেই নিজেকে ধাতস্থ করে বালিশের নিচে রাখা রিভলভার বের করে যুবকগুলোর দিকে তাক করল। রিভলভার ধরার স্টাইল দেখেই যুবকগুলো বুঝে গেল এই লোক কোনোদিন একটা গুলি তো দূরে থাক ট্রিগারই চাপেনি। বন্দুক তাক করে মোশতাক বলতে থাকল, মুখের কাপড় খোল শুয়োরের বাচ্চারা, দেখি বুকের কত পাটা। বলা মাত্রই মুখের কাপড় খুলল তারা। তাদের চেহারা দেখেই মোশতাক বলে উঠল, তুই বেঁচে আছিস। হাসল মুহিত তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে উঠল, তুই কিসের মন্ত্রী? এত এত ঘটনা হয়ে যাচ্ছে আমাকে ঘিরে, তুই কিছুই জানিস না। মোশতাক মুহিতের কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না। হঠাৎই মেজর আদ্রিয়ান জোরে এক ঘুষি বসিয়ে দিল মোশতাকের পেটে। ঘুষি খেয়ে পেটের সব হাওয়া গালে জমা হল, গাল ফুলিয়ে ওপ শব্দ করে বসে পড়ল মোশতাক। হাত থেকে ছিটকে পড়ল ভারী রিভলভার। ইন্টারকমে ফোন করার চেষ্টা করল সে, সৌম্যের জন্য সেটাও পারল না। মুহিত গমগমে কণ্ঠে সৌম্যকে আদেশ দিল ওকে বাথটাবে শুইয়ে বেঁধে ফেল। দুজন সেনা সদস্যের শক্তির সাথে টিকতে পারল না মোশতাক। তাকে চ্যাঙ্গদোলা করে তুলে নিয়ে বাথরুমের দিকে অগ্রসর হল মেজর আদ্রিয়ান আর সৌম্য। মোশতাক মুখে ঠাট বজায় রেখে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকল, তোদের সবকটার চাকরি খেয়ে ফেলব দেখিস, কার সাথে পাঙ্গা নিয়েছিস। বেঁচে থাকলে তবেই তো চাকরি খাবি, বলে উঠল আদ্রিয়ান। সেনা সদস্যদের এমন হেয়ালি কথা শুনে রাগে হিতাহিত জ্ঞান হারাল মোশতাক। বাথটাবের পাশে থাকা কাচের বডি ওয়াশের বোতল দিয়ে মুহিতের মাথায় বাড়ি বসিয়ে দিল। হাত দিয়ে নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে হাতের কবজি থেকে উপর পর্যন্ত কেটে রক্ত বেরিয়ে গেল মুহিতের। রাগে চক্ষু লাল হয়ে গেল মুহিতের। ভাঙা টুকরো কুড়িয়ে মোশতাকের চোখ বরাবর বিধিয়ে দিতে উদ্যত হতেই চোখ খিচে বন্ধ করে ফেলল মোশতাক। এইটুকু সাহস নিয়ে আমায় বাড়ি মেরেছিস, বলেই হা হা করে হাসল মুহিত। মোশতাকের গায়ে আগুন ধরে যাচ্ছে মুহিতের হাসিতে। নিজেকে নিজেই মনে মন গালাগাল দিয়ে যাচ্ছে সিকিউরিটি ছাড়া কেন এসেছে সেটা ভেবে। সিকিউরিটি সাথে থাকলে মুহিতের 13টা বাজিয়ে ছেড়ে দিত আজকে সে। সামান্য মেজর হয়ে তাকে বাথটাবের সাথে বেঁধে ফেলে। হঠাৎই স্কচটেপ আটকে দেয় মোশতাকের মুখে মুহিত। এবার মোশতাকের ভয় করতে শুরু করে। কি করতে চাইছে এই মেজর? মুহিত আগ্নেয়গিরির লাভার ন্যায় রক্ত চক্ষু নিয়ে মোশতাকের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুই সেদিন আমার মাকে বাথটাবে চুবিয়ে দিয়েছিলি না? কুকর্মের সকল স্মৃতি হাতড়ে মনে পড়ে যায় মোশতাকের 6 বছর আগের সেই ঘটনা। আশরাফ চৌধুরীর কথা মতো আদনান ওয়াসিফের বাড়িতে তারা হানা দেয়। ড্রয়িং রুমে বসে ছিল আদনান ওয়াসিফ আর তার ছোট বাচ্চা ছেলেটা। তাদেরকে হত্যার সময় দুতলা থেকে আদনান ওয়াসিফের স্ত্রী দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে আর চিৎকার চেঁচামেচি করতে থাকে। সকলেই যখন বাপ ছেলেকে নিয়ে পড়ে আছে তখন মোশতাক দৌড়ে গিয়ে খাবলে ধরে মিসেস তারিনের হাত। সপাটে গালে চড় মেরে সিঁড়িতে ফেলে দেয় তাকে। এরপর চুলের মুঠি ধরে টেনে হিচড়ে দুতলায় নিয়ে গিয়ে কি করবে ভাবতে থাকে। হঠাৎই ওয়াশরুমের খোলা দরজা তার নজরে পড়ে। তৎক্ষণাৎ এক শয়তানি বুদ্ধি চাপে তার মাথায়। ওয়াশরুমে নিয়ে গিয়ে শাড়ির আঁচল দিয়ে শক্ত করে মিসেস তারিনের 2 হাত বেঁধে ফেলে। মহিলা অনেক কাকুতি মিনতি করছিল তার বাচ্চাটার জন্য, কিন্তু মোশতাকের শক্তির সাথে কুলিয়ে উঠতে পারছিল না। মহিলার আর্তনাদে মোশতাকের কান ধরে গেল। পকেট থেকে টেপ বের করে মুখে লাগিয়ে দিয়ে বাথটাবে ধাক্কা মারে। সিরামিকের শূন্য বাথটাবে চিত হয়ে পড়তেই মাথা ফেটে জ্ঞান হারিয়ে ফেলেন মিসেস তারিন। মোশতাক দ্রুততার সহিত বাথটাবের কল চালু দিয়ে বেরিয়ে চলে আসে। মোশতাকের ধ্যান ভাঙে পানি পড়ার শব্দে। ভয়ে চোখ বড় হয়ে যায় মোশতাকের। মুখে উম করে অনেক কিছু বলার চেষ্টা করে যাচ্ছে সে।
হাত পা এমন ভাবে বাঁধা হয়েছে, ডাঙায় তোলা মাছের মতো মোশতাক শুধু উল্টা পাল্টা করে যাচ্ছে কিন্তু দাঁড়াতে পারছে না। টাকা, ক্ষমতা কিছুই যেন আজ তার কাজে আসছে না। মুহিত বেদনা জড়িত কণ্ঠে বলতে থাকে, তোরা আমাদের পুরো পরিবার শেষ করে দিয়েছিস। আমার মাকে জিন্দা লাশ বানিয়ে রেখেছিস। ঠিক সময়ে আমরা না এলে মাও হয়তো বাবা আর ছোট ভাইয়ের মতো হারিয়ে যেত। তোদের জন্য আমার বোনটা 6 বছর ধরে বাংলাদেশে আসতে পারে না। হিসেব না চুকে কিভাবে তোকে ছাড়বো বল। মিনিট 10 বাদেই স্বচ্ছ পানিতে পরিপূর্ণ হলো বাথটাব। মুহিত বসা থেকে উঠে দাঁড়িয়ে মোশতাকের বুকে পাড়া দিয়ে ধরল। তলিয়ে গেল মোশতাক। মিনিট 2 বাদে ছেড়ে দিল, ভেসে উঠে যেন বেঁচে ফিরল মোশতাক। এমন কঠিন দম বন্ধকর মৃত্যু কে চাইবে? মনে মনে ভাবল মোশতাক বেঁচে ফিরলে সকল খারাপ কাজ বাদ দিয়ে ভালো হয়ে যাবে। কিন্তু এই মেজর কি সেই সুযোগ তাকে দিবে? মোশতাককে দ্বিতীয়বার পানিতে ডুবানোর আগে মুহিত তেজি কণ্ঠে বলে উঠল, তোকে আমি মেরে ফেলব রে মন্ত্রী। তুই তোর এই ক্ষমতার জেরে কত মানুষের ক্ষতি করেছিস তুই নিজেও জানিস না। তোর লালসা মিটাতে ভার্সিটির মেয়েদের পর্যন্ত ছাড় দিস নি তুই। তুই দেশের ভবিষ্যৎ কি গড়বি? তুই আরো ভবিষ্যৎ নষ্ট করছিস। কতজনকে পাচার করেছিস আশরাফের সাথে মিলে? ক্রুদ্ধ হয়ে জানতে চাইল আদ্রিয়ান। তুই বেঁচে থাকলেই বরং দেশ ও দেশের মানুষের ক্ষতি। তার চেয়ে তুই মরে যা। কারণ তুই সমাজের জঞ্জাল। আর জঞ্জাল সাফ করাই আমাদের দায়িত্ব বলে উঠল সৌম্য। মুহিত 2 হাত দিয়ে বাথটা ভর্তি পানিতে চুবিয়ে চেপে ধরল মোশতাককে। তোরপাতে থাকল মোশতাক। মুহিতের মাথায় যেন খুন চেপে গিয়েছে। মোশতাকের প্রাণবায়ুর বিনিময়ে যেন মুহিতের শান্তি মিলবে। ধস্তাধস্তির এক পর্যায়ে চোখ বড় হয়ে গেল মোশতাকের। তার শেষ নিঃশ্বাসের সাথে পানি ভুরকি কাটল। মিনিট 5 মধ্যেই ভেসে উঠল পানির উপরে। শেষ হয়ে গেল তাদের আরেকটি গোপন মিশন। দ্রুততার সাথে হাত পায়ের বাঁধন খুলে দিয়ে মুখের টেপ তুলে বাথরুম পরিষ্কার করে সবকিছু ঠিকঠাক করে নিথর মোশতাককে ফেলে চলে গেল তারা। এবার আশরাফ চৌধুরীর পালা। কঠিন থেকে কঠিনতম শাস্তি দিবে তাকে মুহিত।